আসসালামু আলাইকুম। আমরা আজকে সপ্তম অধ্যায় জুওলজি সপ্তম অধ্যায় মানব শরীরতত্ত্ব চলন এবং অঙ্গচলনে পড়ব। হিউম্যান ফিজিওলজি, লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট। চলন এবং অঙ্গচলন প্রাণীদের উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য। তো এই দুটি কাজ সম্পাদন করতে তিনটি অঙ্গতন্ত্র সক্রিয় থাকে। এখানে কঙ্কালতন্ত্র হেল্প করবে, পেশিতন্ত্র হেল্প করবে এবং স্নায়ুতন্ত্র হেল্প করবে। কঙ্কালতন্ত্র যেখানে হচ্ছে কঙ্কালতন্ত্র পেশি সংযোগের ক্ষেত্র তৈরি করে এবং একটা অঙ্গের একটা গাঠনিক স্ট্রাকচার দিবে। পেশিতন্ত্র হচ্ছে তার সাথে যুক্ত হয়ে মুভমেন্টগুলোতে হেল্প করবে। আর স্নায়ুতন্ত্র হচ্ছে মুভমেন্ট যে শুরু করবে বা শেষ করবে, এটা স্নায়ুতন্ত্র দ্বারা স্নায়ুতন্ত্র কন্ট্রোল করবে আর কি। তাহলে আমাদের যেই সক্রিয় অঙ্গ চালনা, এখানে কঙ্কালতন্ত্র আছে, পেশিতন্ত্র আছে এবং স্নায়ুতন্ত্র আছে। তো আমরা চলাফেরা, খাদ্য অন্বেষণ, আত্মরক্ষা, প্রজনন ইত্যাদি কাজে আমরা কি করি? কঙ্কাল পেশি ক্রিয়ার সাহায্যে আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাই বা আমাদের শরীর নড়াচড়া করি। আমাদের শরীর নড়াচড়া করার জন্য তো একটা থাকবে, উদ্দেশ্য থাকবে। উদ্দেশ্যটা কি? চলাফেরা করা, খাদ্য অন্বেষণ করা, আত্মরক্ষা, প্রজনন ইত্যাদি। তো কঙ্কালপেশির সংকোচন প্রসারণের ফলে অঙ্গের বা দেহাংশের চলন ঘটে। মানবদেহের ভার বহনকারী শক্ত কাঠামোটি হচ্ছে কঙ্কালতন্ত্র। আর এই কঙ্কালতন্ত্রের উপর আচ্ছাদনকারী থাকে হচ্ছে পেশিতন্ত্রের আচ্ছাদন থাকে। আমাদের মানুষের কঙ্কালতন্ত্র গঠনকারী অস্থি, তরুণাস্থি, পেশির সমন্বিত ক্রিয়া এবং অস্থিভঙ্গ, অস্থির আঘাত ইত্যাদি নিয়ে আলোচনা করব। তো মানব কঙ্কালতন্ত্র নিয়ে আমরা যদি পড়ি, তাহলে আমাদের পড়তে হবে মানব কঙ্কালতন্ত্র যে কঙ্কালতন্ত্র ভ্রূণীয় কোন স্তর থেকে তৈরি হয়, এটা পড়তে হবে। কঙ্কালতন্ত্রের মধ্যে কী আছে? অস্থি, তরুণাস্থি আছে। কঙ্কালতন্ত্রের কাজ কী, কঙ্কালতন্ত্রের শ্রেণীবিভাগ কী, এগুলো তো পড়ব। তো মানব কঙ্কালতন্ত্র হিউম্যান স্কেলিটাল সিস্টেম। তো মানুষের কঙ্কাল যেটা, সেটা ভ্রূণীয় মেসোডাম থেকে তৈরি হয়। তাহলে মানুষের যে পেশি, সেটা কোথা থেকে তৈরি হয়? সেটাও ভ্রূণীয় মেসোডাম থেকে তৈরি হয়। এটা মনে রাখতে হবে, ভ্রূণীয় মেসোডাম। অনেকে এটা ভ্রূণীয় অ্যাক্টোডাম লেখে, ভ্রূণীয় এন্ডোডাম লেখে। ভ্রূণীয় এন্ডোডাম কিন্তু না, ভ্রূণীয় মেসোডাম। আমাদের যত সব ভিসেরাগুলো মেনলি এন্ডোডাম থেকে তৈরি হয়। মাসল এবং কঙ্কাল এগুলো ভ্রূণীয় মেসোডাম থেকে তৈরি হয়, মধ্যের স্তর থেকে। উদ্ভূত অস্থি, তরুণাস্থি নামক যোজক টিস্যু সমন্বয়ে গঠিত যে তন্ত্র দেহের কাঠামো সৃষ্টির মাধ্যমে দেহকে নির্দিষ্ট আকৃতি দান করে, দেহের ভার বহন করে, পেশি সংযোগে স্থান প্রদান করে এবং ক্ষতিগ্রস্ত হতে পারে এমন অঙ্গসমূহ রক্ষা করে, তাকে কঙ্কালতন্ত্র বলা হয়। তাহলে কঙ্কালতন্ত্রের কিন্তু আমাদের নির্দিষ্ট একটা আকৃতি দেয়। কঙ্কালতন্ত্র ছাড়া আমরা কিন্তু একটা মাংসপিণ্ডের মতন হতাম, আমাদের নির্দিষ্ট একটা আকৃতি থাকতো না, আমরা অ্যামিবার মতো হতাম। দেহের ভার বহন করে, কঙ্কালের মাধ্যমে কিন্তু আমাদের বডির ভারটা ডিস্ট্রিবিউশন হয়ে যায়, মানে হাফ হাফ করে সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন হয়ে যায়। এই জন্য আমরা বডিকে অতিরিক্ত ভারী মনে করি না, আমাদের বডির মানে যেই ওজনটা সেটা ভাগ হয়ে যায়। তারপরে পেশি সংযোগে স্থান প্রদান করে। যদি আমাদের কঙ্কাল না থাকতো, তাহলে পেশি সংযুক্ত হতো কোথায়? পেশি সংযুক্ত হতো না, তাই না? আমাদের যে মাসলগুলা, সব মাসল আমাদের অবশ্যই একটা হাড্ডি থেকে তৈরি হয়েছে এবং একটা হাড্ডিতে এসে শেষ হয়েছে। হাড্ডিতে তৈরি হয়েছে, যেখান থেকে তৈরি হয়, যে হাড্ডিতে তৈরি হয়, সেটাকে আমরা বলি মাসলের অরিজিন, আর যেখানে শেষ হয় সেটাকে বলি আমরা মাসলের ইনসারশন। কিন্তু একটা শুধু ব্যতিক্রম, সেটা হচ্ছে আমাদের মুখমণ্ডলের মাসল। এটা বোনস থেকে ঠিকই তৈরি হয়েছে, কিন্তু এটা আমাদের স্কিনে এসে শেষ হয়েছে। আমাদের ফেসের যে স্কিন, সেই স্কিনে এসে শেষ হয়েছে। এই জন্য আমরা এক্সপ্রেশন দিতে পারি। যদি আমাদের ফেসেল মাসল বোনস থেকে তৈরি হয়ে বোনসে শেষ হয়ে যেত, তাহলে আমরা এক্সপ্রেশন দিতে পারতাম না। আচ্ছা, এবং ক্ষতিগ্রস্ত হতে পারে এমন অঙ্গসমূহকে রক্ষা করে, যেমন আমাদের হার্ট। হার্ট হার্ট খুব সেন্সিটিভ জিনিস। তারপর লাংস সেন্সিটিভ জিনিস, ব্রেন সেন্সিটিভ জিনিস, এগুলো। তারপর স্পাইনাল কর্ড সেন্সিটিভ জিনিস, এগুলো হচ্ছে ক্ষতিগ্রস্ত হতে পারে। এগুলো হচ্ছে যেহেতু দুর্বল অঙ্গ, এগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য এগুলো সৃষ্টিকর্তা এদেরকে হচ্ছে একটা কঙ্কালের মধ্যে রেখেছেন, হাড্ডির দিয়ে সুরক্ষিত করে রাখছে। কঙ্কালতন্ত্রের শ্রেণীবিন্যাস। কঙ্কালতন্ত্র তিন ভাগে বিভক্ত, একটা হচ্ছে বহিকঙ্কাল, একটা হচ্ছে অন্তকঙ্কাল। অনেকে এটা ভুল করে, কঙ্কালতন্ত্র মনে করে দুই ভাগে বিভক্ত, বহিকঙ্কাল আর অন্তকঙ্কাল। বহিকঙ্কাল মানে হচ্ছে আমাদের শরীরের বাইরে যেগুলো আছে, যেমন আমাদের চুল, আমাদের নখ, আমাদের দাঁত, এগুলো হচ্ছে আমাদের বহিকঙ্কাল। দেহের বাইরে থেকে এদের দেখা যায়। এরা ত্বকের এপিডার্মিস থেকে উদ্ভূত। ত্বকের এপিডার্মিস যে লেয়ারটা, সেখান থেকে তৈরি হয়। এজন্য এদেরকে ত্বক উদ্ভূত অঙ্গ দিয়েও বলা হয়। মানে ত্বক থেকে তৈরি হয়েছে, এই জন্য ত্বক থেকে উদ্ভূত অঙ্গাদিও বলা হয়। যেমন নখ, দাঁত, লোম, চুল, এগুলো হচ্ছে আমাদের বহিকঙ্কাল। আচ্ছা, এবার আরেকটা হচ্ছে অন্তকঙ্কাল। আমরা কঙ্কাল বলতে যা বুঝি সেটা হচ্ছে অন্তকঙ্কাল, তাই না? এন্ডোস্কেলিটাল সিস্টেম। কঙ্কাল বলতে আমরা সাধারণত অন্তকঙ্কালকে বুঝি, এটি অস্থি লিগামেন্টের সমন্বয়ে গঠিত। এদের বাইরে থেকে এদের দেখা যায় না। এটি দুটি প্রধান ভাগে বিভক্ত, যথা অক্ষীয় কঙ্কাল এবং উপাঙ্গীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কাল এবং উপাঙ্গীয়। অক্ষীয় কঙ্কাল হচ্ছে আমাদের বডির মূল বডি ট্রাঙ্ক, সেটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল। হ্যাঁ, মাথা থেকে একদম কোমরের নিচ পর্যন্ত, হ্যাঁ, মাথা থেকে একদম কক্কিক্স পর্যন্ত হচ্ছে অক্ষীয় কঙ্কাল।
আর তাহলে উপাঙ্গীয় কঙ্কাল কি? উপাঙ্গীয় কঙ্কাল হচ্ছে আমাদের উপাঙ্গ, আমাদের হাত পা, এগুলো হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। স্পাঙ্কনিক কঙ্কাল, এগুলো স্পাঙ্কনিক কঙ্কাল এটা আগে সাধারণত ছিল না, এটা নতুন অ্যাড করা হয়েছে, নতুন ঠিক না, অনেক দিন হয়েছে অ্যাড করা হয়েছে। স্পাঙ্কনিক কঙ্কাল হচ্ছে এটি অন্তঃকঙ্কালের অংশ হিসেবে পরিচিত হলেও আলাদাভাবে এই বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কঙ্কালের মধ্যে আছে ল্যারিংসের যে তরুণাস্থি, আমরা জানি যে আমাদের ল্যারিংস বা ট্রাকিয়া, তারপরে হচ্ছে ট্রাকিওল, এসব জায়গায় কী আছে? এসব জায়গায় হচ্ছে সিসে ভাইলিন কার্টিলেজ আছে, মানে তরুণাস্থি আছে। তো ল্যারিংসের ওই তরুণাস্থিগুলো, তারপরে ট্রাকিয়া, ব্রঙ্কাই ইত্যাদি এ বিভাগের অন্তর্ভুক্ত। এখানে এইখানে যে কঙ্কালগুলো আছে বা যে তরুণাস্থি আছে সেগুলো হচ্ছে স্পাঙ্কনিক কঙ্কালতন্ত্রের অন্তর্ভুক্ত। কঙ্কালতন্ত্রের কিছু কাজ আছে, যেমন হচ্ছে কঙ্কালতন্ত্রের কাজ যদি আমরা ভাগ করি, দুই ভাগে ভাগ করবো, একটা হচ্ছে যান্ত্রিক কাজ, একটা শারীরবৃত্তীয় কাজ। তো যান্ত্রিক কাজ মানে আমাদের শরীরকে একটা যন্ত্রের মতো পরিচালনা করে কঙ্কালতন্ত্রের মাধ্যমে আমাদের শরীর একটা যন্ত্রের মতো পরিচালিত হয়। যেমন দেহের একটা কাঠামো গঠন করেছে, সুরক্ষা দিচ্ছে, সংযোগতল হিসেবে সংযোগতল সৃষ্টি করেছে, চলন, ভারবহন, এগুলো হচ্ছে যান্ত্রিক কাজের অন্তর্ভুক্ত। তো দৈহিক গঠন কাঠামো দেয় কঙ্কালতন্ত্র, মানবদেহের কাঠামো গঠন, নির্দিষ্ট আকৃতি প্রদান করে। সুরক্ষা, মানবদেহের গুরুত্বপূর্ণ যেসব অঙ্গ আছে যেমন মস্তিষ্ক, ফুসফুস, হৃৎপিণ্ড, সুষুম্নাকাণ্ড ইত্যাদি বিশেষভাবে নির্মিত কঙ্কালে সুরক্ষিত থাকে। এরপরে সংযোগতল সৃষ্টি, দেহের অধিকাংশ পেশি, লিগামেন্ট, টেন্ডন কঙ্কালের সংযুক্ত থেকে বিভিন্ন অঙ্গের সঞ্চালন ঘটায়। এরপর চলন, অস্থিসন্ধি গঠন এবং পেশির সাথে সমন্বয়ের মাধ্যমে কঙ্কালতন্ত্র মানুষের চলনে প্রধান ভূমিকা রাখে। ভারবহন, পেশিসমূহ কঙ্কালের সাথে আটকে থেকে দেহের ভার বহন করে। তাহলে এগুলো হচ্ছে যান্ত্রিক, আমাদের শরীরকে একটা যন্ত্রের মতো কাজ করে, যন্ত্রের মতো তৈরি করেছে। মানব শরীরটা হচ্ছে একটা অতি উন্নত একটা যন্ত্র। আমরা সাধারণত এখন যে যন্ত্রগুলো দেখি তার থেকে অনেক কমপ্লেক্স এবং অনেক উন্নত একটা যন্ত্র। তো এই যন্ত্রটা কীভাবে যান্ত্রিক কাজ করছে? কঙ্কালতন্ত্রের মাধ্যমে দেহের কাঠামো গঠন করছে, সুরক্ষা দিচ্ছে, মস্তিষ্ক, ফুসফুস, হৃৎপিণ্ড, সুষুম্নাকাণ্ড এগুলো সুরক্ষা দিচ্ছে। তারপর সংযোগতল সৃষ্টি করছে, মাসল, টেন্ডন, লিগামেন্ট এগুলো সংযুক্ত হওয়ার জন্য স্থান তৈরি করে দিচ্ছে। চলন, পেশি আর অস্থির সমন্বয়ে আমরা চলাফেরা করতে পারি। ভার বহন, আমরা দেহের ভার বহন করতে পারি। শরীরবৃত্তীয় কাজ, আমাদের কঙ্কাল কী কী শরীরবৃত্তীয় কাজ করে, কী কী ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি করে, কঙ্কাল কী কী কাজ করে? রক্তকণিকা উৎপাদন, আমরা জানি যে রক্তকণিকা আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট এটা মানুষের শরীরে থাকে, তাই না? আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট কোথায় তৈরি হয়? এগুলো তৈরি হয় প্লিউরিপটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে। এটা কোথায় থাকে? এগুলো হচ্ছে বোন ম্যারোতে থাকে। এখন সব জায়গার বোন ম্যারোতে কি থাকে? না, সব জায়গায় বোন ম্যারো থাকবে না। বোন ম্যারো কোথায় কোথায় থাকবে? বোন ম্যারো সাধারণত আমাদের লং বোনস যেগুলো, সেগুলো, তার সাথে হচ্ছে রিব, তারপরে স্টার্নাম, স্ক্যাপুলা, তারপরে হিপ বোন, এগুলোতে পরবর্তীতে থাকে। তো রক্তকণিকা উৎপাদন এটা কিন্তু এক এক সময় এক এক মানুষের জন্মের এক এক সময় কিন্তু মানুষের জীবদ্দশায় এক এক সময় এক এক অঙ্গ রক্তকণিকা উৎপাদনে হেল্প করে। জীবনের একদম প্রাইমারি স্টেজে যখন ভ্রূণ অবস্থায় আছে ওই সময় কিন্তু রক্তকণিকা উৎপাদনের দায়িত্ব থাকে ইয়ক স্যাকের বা যে কুসুমথলি তার, সে রক্তকণিকা উৎপাদন করে। এরপর আস্তে আস্তে দায়িত্বটা নিয়ে নেয় লিভার এবং আমাদের প্লীহা কোষ এবং লিভার, স্প্লিন এবং লিভার দুটা দায়িত্ব নিয়ে নেয়। পরবর্তীতে শুধু লিভার দায়িত্ব পালন করে। এরপর আস্তে আস্তে যখন একটা মানুষ অ্যাডাল্ট হয় তখন হচ্ছে দায়িত্বটা নিয়ে নেয় আমাদের বোন ম্যারো। পরবর্তীতে আরও যখন অ্যাডাল্ট হয় তখন এই দায়িত্বটা বোন ম্যারো সব বোন না, কিছু সিলেক্টিভ বোন, যেমন হচ্ছে লং বোনস, তারপর হচ্ছে স্টার্নাম, রিব, তারপরে হিপ বোন, এগুলো দায়িত্ব নিয়ে নেয়। এবং ওই যে দেহের প্রথম দিকে যখন ওই যে লিভার দায়িত্ব পালন করছিল আমাদের রক্তকণিকা উৎপাদনের, এখন কিন্তু লিভার এবং স্প্লিন রক্তকণিকা উৎপাদন করবে না, রক্তকণিকা ভাঙতে সাহায্য করবে। আচ্ছা, তো শরীরবৃত্তীয় কাজ, রক্তকণিকা তাহলে উৎপাদন করে বোন ম্যারো, তাই না? বোন ম্যারো তো হাড্ডির মধ্যে থাকবে, আমাদের লং বোনসে থাকবে। পরিণত মানবদের রক্তকণিকা উৎপাদনের প্রধান কোষ হচ্ছে লাল অস্থিমজ্জা। তাহলে অস্থিমজ্জা অবশ্যই লাল থাকবে এবং অস্থিমজ্জা দুই ধরনের হয়, বোন ম্যারো দুই ধরনের, একটা হচ্ছে লাল অস্থিমজ্জা, একটা হচ্ছে ইয়েলো অস্থিমজ্জা বা হলুদ অস্থিমজ্জা। রেড বোন ম্যারো যেটা, সেটাই হচ্ছে আমাদের রক্তকণিকা তৈরি করে। আর তাহলে ইয়েলো বোন ম্যারোটা কী করে? ইয়েলো বোন ম্যারো হচ্ছে আমাদের হাড্ডির মধ্যে বা বোনসের মধ্যে ফ্যাটকে জমা রাখে, পরবর্তীতে ওই ফ্যাটটা কাজে লাগে। তো রেড বোন ম্যারো যেটা, সেটা আমাদের স্টার্নামে থাকে, পাজরে থাকে, কশেরুকাতে থাকে, কটরিটি থাকে, ফিমারে থাকে, হিউমেরাসের মস্তকে থাকে। অস্থিমজ্জা থেকে লোহিত কণিকা উৎপন্ন হয়।
তো অস্থিমজ্জা থেকে প্রতি সেকেন্ডে প্রায় 26 লক্ষ লোহিত কণিকা সৃষ্টি হতে পারে অবিরামভাবে। লোহিত কণিকা উৎপাদন ছাড়াও লাল অস্থিমজ্জা বা লাল অস্থিমজ্জা যেটা অণুচক্রিয়া উৎপাদন করে এবং ম্যাক্রোফেজ ধারণ করে। তো বোন ম্যারোতে বা আমাদের যে বোনসের মধ্যে যে ম্যাক্রোফেজ থাকে তার নাম কি? তার নাম হচ্ছে অস্টিওক্লাস্ট। আমরা জানি আমাদের যে বোনসের 4 ধরনের সেল থাকে: অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট এবং অস্টিওপ্রোজেনেটর সেল। অস্টিওব্লাস্টটা হচ্ছে পরিস্ফুটনরত অস্থিকোষ, মানে যে অস্থিকোষটা এখনও ডেভেলপ করেনি, এখনও পূর্ণাঙ্গ হয়নি, সেটা পরিস্ফুটনরত তরুণ অস্থিকোষ, সেটা হচ্ছে অস্টিওব্লাস্ট। যখন অস্থিকোষটা পূর্ণাঙ্গ হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, তখন সেটার নাম হবে অস্টিওসাইট। যখন অস্থিকোষটা আমরা জানি মনোসাইট এবং ম্যাক্রোফেজ, তাই না? আচ্ছা, মনোসাইট এবং ম্যাক্রোফেজ জিনিসটা কি? মনোসাইট একটা ডাব্লিউসি, তাই না? ম্যাক্রোফেজ একটা ডাব্লিউসি, দেখতে তো অনেকটা একই রকম। তাহলে মনোসাইটটা কি আর ম্যাক্রোফেজ কি? মনোসাইট হচ্ছে আমাদের রক্তের মধ্যে যখন ডাব্লিউবিসিটা থাকবে বা মনোসাইটটা থাকবে, সেটার নাম হচ্ছে মনোসাইট। আমাদের রক্তের ভিতরে যে রক্তবিন্দু থাকলে সেটার নাম হবে মনোসাইট। কিন্তু যখন দেহের প্রয়োজনে বিভিন্ন জায়গায় ইনফেকশন হয়েছে, জীবাণু মেরে ফেলার জন্য যখন ম্যাক্রোফেজের প্রয়োজন হবে, টিস্যু স্পেসে যে জমা হবে, শরীরের বিভিন্ন টিস্যু স্পেসে যখন মনোফেজটা যাবে, এক্সোসাইটোসিস প্রক্রিয়া রক্ত থেকে বাইরে বেরোয় এসে টিস্যু স্পেসে যাবে, তখন সেটার নাম হয়ে যাবে ম্যাক্রোফেজ। একই জিনিস যখন রক্তে থাকছে তখন নাম হচ্ছে মনোসাইট, আর যখন বিভিন্ন টিস্যু স্পেসে চলে যাচ্ছে তখন সেটা হবে ম্যাক্রোফেজ। এখন টিস্যু স্পেস তো অনেক জায়গা আছে, আমাদের ব্রেনে আছে, ব্রেনে টিস্যু স্পেস আছে, আমাদের লিভারে টিস্যু স্পেস আছে, আমাদের কিডনিতে টিস্যু স্পেস আছে, আমাদের বোনসে টিস্যু স্পেস আছে, তাই না? যখন এটা ম্যাক্রোফেজটা আমাদের কিডনিতে যাবে তখন সেটার নাম হয়ে যাবে মেসেঞ্জিয়াল সেল, যখন লিভারে যাবে তখন নাম হবে কাফার সেল, যখন বোনসে যাবে তখন নাম হবে অস্টিওক্লাস্ট, তাই না? তাহলে এই যে অণুচক্রে উৎপাদন করছে, অণুচক্রে আসলে ডিরেক্ট উৎপাদন করে না, আমাদের বোন ম্যারো সেলটা আসলে তৈরি করে মেগা ক্যারোসাইট। মেগা ক্যারোসাইটটা যদি আমরা কল্পনা করি একটা চীনামাটির থালার মতো, ওটা পড়ে যে টুকরা টুকরা ভেঙে গেল। তো মেগা ক্যারোসাইটটা অনেকটা ওরকম চীনামাটির থালার মতো এটা, এবং যখন ভেঙে টুকরা টুকরা হয়ে যায় তখন সেটার নাম হয় অণুচক্রিকা। তো মেগা ক্যারোসাইটটা হচ্ছে একটা বড় কণিকা, সেটা আমাদের বোন ম্যারোতে তৈরি হয় এবং সে পরবর্তীতে সেটা টুকরা টুকরা হয়ে যায়, তখন সেটার নাম হয়ে যায় আমাদের অণুচক্রিকা। সেখান থেকে অণুচক্রিয়া তৈরি হয়। তাহলে আমরা বলতে পারি যে মেগা ক্যারোসাইট থেকে অণুচক্রিয়া তৈরি হয়। তো অস্থিমজ্জা থেকে প্রায় প্রতি সেকেন্ডে গড়ে 26 লক্ষ লোহিত কণিকা উৎপাদন হতে পারে। এছাড়াও আমাদের অস্থিমজ্জা, অবশ্যই লাল অস্থিমজ্জা, ইয়েলো অস্থিমজ্জা অবশ্যই ফ্যাট ধারণ করে, ফ্যাট সঞ্চয় করে রাখে। লাল অস্থিমজ্জা অণুচক্রিয়া উৎপাদন করে, ম্যাক্রোফেজকে ধারণ করে। শ্বাস প্রশ্বাস এবং শ্রবণ, আমাদের শ্বাস প্রশ্বাসে হেল্প করে, আমাদের শ্রবণে হেল্প করে। তো বক্ষপিঞ্জর শ্বাস প্রশ্বাসে এবং মধ্যকর্ণের কর্ণাস্থি শ্রবণে সাহায্য করে। তো আমরা জানি যে বোনসের মধ্যে সকল হাড্ডি আছে, তাই না? তো আমাদের কঙ্কালতন্ত্রের মধ্যে সকল হাড্ডি আছে। তো আমাদের যে কঙ্কালতন্ত্রের মধ্যকর্ণে 3টা হাড্ডি আছে: ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। আমাদের শরীরের সবচেয়ে ছোট হাড্ডি কোনটা? স্টেপিস, তাই না? ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, 3টা সব থেকে অন্যতম ছোট হাড্ডি, কিন্তু সবচেয়ে ছোট যদি বলা হয় তাহলে হবে স্টেপিস। আর সবচেয়ে বড় হাড্ডি সেটা হচ্ছে ফিমার। এটা মনে রাখতে হবে, এটা ভুল করা যাবে না। তো মেলিয়াস, ইনকাস, স্টেপিস এগুলো তো আমাদের হাড়ের অংশ, তাই না? তো এখান থেকে এটা মেলিয়াস, ইনকাস, স্টেপিসের কম্পনের মাধ্যমে আমাদের কি, আমরা অন্তঃকর্ণে শব্দটা চলে যায় এবং তাহলে আমরা শব্দ শুনতে পাই। তাহলে শ্রবণে হেল্প করছে। তারপর শ্বাস প্রশ্বাস হেল্প করে। আমাদের বক্ষপিঞ্জরটা ওঠানামা করার মাধ্যমে, আমাদের রিবগুলো ওঠানামা করার মাধ্যমে 2 ধরনের মুভমেন্ট হয়, একটা হচ্ছে পাম্প হ্যান্ডেল মুভমেন্ট, একটা হচ্ছে বাকেট হ্যান্ডেল মুভমেন্ট। এগুলো সাধারণত এখানে লাগে না, এটা হচ্ছে মেডিকেলে আমরা ফার্স্ট ইয়ারে পড়ছি অ্যানাটমিতে। তো পাম্প হ্যান্ডেল মুভমেন্ট এবং বাকেট হ্যান্ডেল মুভমেন্ট, এই মুভমেন্টের কারণে আমরা শ্বাস প্রশ্বাস করতে পারি। তো শ্বাস প্রশ্বাসে অবশ্যই বোনসে হেল্প করছে এবং শ্রবণেও হেল্প করছে। রোগ প্রতিরোধ কি? অস্থির রেটিকুলো এন্ডোথেলিয়াল যে তন্ত্র আছে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতায় অংশ নেয়। তো রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্ত্র মানে কি? যে তন্ত্রের মাধ্যমে আমাদের প্রতিরক্ষা তন্ত্রের অ্যান্টিবডি, হ্যাঁ, তারপরে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট এগুলো তৈরি হয়, সেটা হচ্ছে রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্ত্র। তো রক্ত রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্ত্র তৈরি করে এবং রোগ প্রতিরোধের জন্য যে অ্যান্টিবডি এগুলো তৈরি করে দেয়, যার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতায় অংশগ্রহণ করে। তাহলে কঙ্কালতন্ত্র এটাও করছে। তারপরে খনিজ লবণ সঞ্চয়, কঙ্কালতন্ত্র খনিজ লবণও সঞ্চয় করে। আমরা জানি আমাদের বোনস মানে সেখানে কি আছে? সেখানে ক্যালসিয়াম আছে। ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম এগুলো সঞ্চয় করে রাখে, প্রয়োজনে রক্ত সরবরাহ করতে পারে। তো আমাদের বোনসের মধ্যে মেনলি আছে ক্যালসিয়াম।
ফসফরাস, ম্যাগনেসিয়াম এগুলো সঞ্চয় করে রাখে বোনস। তাছাড়াও আমাদের আমরা যদি বডিতে আর্সেনিক যায়, বডিতে কোনো ভারী ধাতু যায়, লেড, ক্রোমিয়াম, যে কোনো ভারী ধাতু যদি যায়, যে কোনো আয়নে যদি যায় যেটা ভারী ধাতু, সেটা কিন্তু আমাদের বোনসে জমা হবে। তো খনিজ লবণগুলো সঞ্চয় করে রাখে। তারপর চাপ এবং আয়নিক সমতা রক্ষা করে। দেহের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণে এবং আয়নিক সমতা রক্ষায় অস্থিসমূহ কাজ করে। তারপরে হরমোনাল নিয়ন্ত্রণ। আমাদের বোনস কিন্তু হরমোনাল নিয়ন্ত্রণ করে। কিভাবে? আমাদের অস্থির যে কোষ, কোষ থেকে কিন্তু অস্টিওক্যালসিন নামক এক প্রকার হরমোন ক্ষরিত হয়। অস্টিওক্যালসিনটা কী করে? অস্টিওক্যালসিন হচ্ছে রক্তে চিনি চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে। রক্তে চিনির পরিমাণ এবং চর্বির পরিমাণটা নিয়ন্ত্রণ করে অস্টিওক্যালসিন, যেটা হাড্ডি থেকে তৈরি হয়। রাসায়নিক শক্তি। মানুষের বয়স বাড়ার সাথে সাথে কিছু লোহিত রক্তনিকা লোহিত অস্থিমজ্জা পরিবর্তিত হয়ে পিত অস্থিমজ্জায় গঠন করে। পিত অস্থিমজ্জা মানে পিত কালার মানে হচ্ছে অনেকটা হলুদ কালার, হলুদাভ সবুজ কালার। তো পিত অস্থিমজ্জা প্রচুর পরিমাণে অ্যাডিপোস কোষ থাকে, যেগুলো দেহে সঞ্চিত রাসায়নিক শক্তির আধার হিসেবে কাজ করে। তাহলে মানুষের বয়স যত বাড়তে থাকবে তখন লোহিত অস্থিমজ্জাগুলো আস্তে আস্তে পরিণত হয়ে পিত অস্থিমজ্জা তৈরি করবে। লোহিত অস্থিমজ্জাটা অ্যাক্টিভ আর পিত অস্থিমজ্জা ইনঅ্যাক্টিভ। তো ইনঅ্যাক্টিভ ফর্মে চলে যে হচ্ছে প্রচুর পরিমাণে অ্যাডিপোস টিস্যু। অ্যাডিপোস টিস্যু বা অ্যাডিপোস কোষ কি? অ্যাডিপোস কোষ বলতে মেনলি ফ্যাট কোষকে বোঝানো হয়, ট্রাইগ্লিসারাইড বা ফ্যাট কোষকে বোঝানো হয় অ্যাডিপোস কোষ। তো এগুলো দেহে সঞ্চিত হয়ে রাসায়নিক শক্তির আধার হিসেবে কাজ করবে। কঙ্কালতন্ত্রের উপাদান। কঙ্কালতন্ত্রের উপাদান কয় ধরনের? 5 ধরনের। কঙ্কালতন্ত্রের মধ্যে হাড্ডি আছে মানে অস্থি আছে, তারপরে কোমলাস্থি আছে মানে তরুণাস্থি, তারপর লিগামেন্ট আছে, টেন্ডন আছে, অস্থি সন্ধি আছে মানে জয়েন্ট আছে, অস্থি বা বোনস। অস্থি কঙ্কালতন্ত্রে উপস্থিত সুদৃঢ় যোজক টিস্যু, যা প্রধানত ক্যালসিয়াম লবণ দিয়ে তৈরি। আমরা কঙ্কালতন্ত্র বলতে মেনলি অস্থিকেই বুঝি, তাই না? আসলে অস্থি আছে, এর সাথে কোমলাস্থি বা তরুণাস্থিও আছে। তো কোমলাস্থি কঙ্কালতন্ত্রের উপস্থিত স্থিতিস্থাপক ধরনের যোজক টিস্যু, এদের সাধারণত কোনো ক্যালসিয়াম থাকে না। তো অস্থিত অনাস্থি এরা কি? এরা হচ্ছে রূপান্তরিত যোজক টিস্যু। এরা ডিরেক্ট যোজক টিস্যু না, এরা রূপান্তরিত যোজক টিস্যু। যোজক টিস্যুটা রূপান্তরিত হয়ে ওখানে ক্যালসিয়াম জমা হয়, অস্থি গঠন করে। আর যোজক টিস্যুটা ক্যালসিয়াম যদি না থাকে সেটা হবে কোমলাস্থি বা তরুণাস্থি। এছাড়াও লিগামেন্ট থাকে, টেন্ডন থাকে, অস্থি সন্ধি থাকে। লিগামেন্ট কি? টেন্ডন কি? অস্থি সন্ধি কি? হাড্ডি আর হাড্ডির জয়েন্ট হচ্ছে অস্থি সন্ধি। এখন একটা হাড্ডি আর একটা হাড্ডির সাথে জয়েন্ট এমনি এমনি তো থাকবে না, জয়েন্টটা তো খুলে যেতে চাইবে, তাই না? মুভমেন্ট যখন করবে জয়েন্টটা তো খুলে যেতে চাইবে। জয়েন্টকে ধরে রাখার জন্য কি লাগে? ওই জয়েন্টের সাথে যদি পেশি সংযুক্ত হয়, ওই জয়েন্টের সাথে একটা হাড্ডির সাথে একটা হাড়ের সাথে যদি একটা মাসলের সংযোগ হয়, সেটাকে আমরা বলবো একটা হাড্ডি একটা মাসলের সাথে ডিরেক্ট সংযোগ হবে না। মাসলটা আস্তে 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 একটা সাদা একটা অংশ তৈরি করবে, একটা ব্যান্ডের মতন অংশ তৈরি করবে, তারপরে হাড্ডির সাথে যুক্ত হবে। মাসল ডিরেক্ট হাড্ডির সাথে যুক্ত হয় না। তো যার মাধ্যমে একটা মাসল একটা হাড্ডির সাথে যুক্ত হয় সেটাই হচ্ছে টেন্ডন। আর লিগামেন্ট কি তাহলে? লিগামেন্ট হচ্ছে একটা হাড্ডি আর একটা হাড্ডি জয়েন্ট। একটা হাড্ডি আর একটা হাড্ডি একটা জয়েন্ট ফর্মেশন করেছে, বা একটা বোনস জয়েন্ট ফর্মেশন করেছে। জয়েন্ট ফর্মেশন করলে কি হবে? জয়েন্ট ফর্মেশন করলে ওখানে একটা ক্যাভিটি, সাইনোভিয়াল ক্যাভিটি বা যাই হোক, ওখানে একটা জয়েন্ট থাকবে। ওই জয়েন্টটার যে দুই বোনস, এটা তো নড়াচড়া করতে চেষ্টা করবে। এদেরকে স্ট্যাবল করার জন্য, এদেরকে নিজের পজিশনে ঠিক রাখার জন্য লিগামেন্ট থাকে। তাহলে লিগামেন্ট বলতে আমরা বুঝবো একটা বোনস আর একটা বোনসের জয়েন্ট। আর টেন্ডন বলতে আমরা বুঝবো একটা মাসল এবং অস্থির জয়েন্ট। আর অস্থি সন্ধি অবশ্যই একটা অস্থি আর একটা অস্থির জয়েন্ট। আচ্ছা, তো লিগামেন্ট কি? লিগামেন্ট হচ্ছে অস্থি বন্ধনী। আচ্ছা, এগুলো ঘন হয়, এগুলো শ্বেত বর্ণের তন্তুময় হয়। লিগামেন্ট কিন্তু ঘন শ্বেত বর্ণের, সাদা বর্ণের স্থিতিস্থাপক বন্ধনী, যা দিয়ে একটি অস্থি অন্য একটি অস্থির সাথে যুক্ত থাকে। এগুলো বিভিন্ন অঙ্গকে সঠিক স্থান ধরে রাখতে সহায়তা করে। টেন্ডন কি? টেন্ডন হচ্ছে ঘন মজবুত শ্বেত বর্ণের নমনীয় স্থিতিস্থাপক তন্তুময় যোজক টিস্যু, যেগুলো মাংসপেশির প্রান্তে অবস্থান করে, পেশি এবং অস্থির মধ্যে সংযোগ স্থাপন করে। তা লিগামেন্ট সংযোগ স্থাপন করছে অস্থি এবং অস্থির মধ্যে, টেন্ডন সংযোগ স্থাপন করছে পেশি এবং অস্থির মধ্যে। আর অস্থির সন্ধি অবশ্যই দুইটা বোনস আর বোনসের জয়েন্ট। এটা অস্থিসন্ধি। অস্থিসন্ধি থাকার কারণে দেহের বিভিন্ন অঙ্গকে বিভিন্ন মাত্রায় সঞ্চালন করা যায়, ফলে চলন, নড়ন, ভার বহন, বিভিন্ন কাজকর্ম সহজ হয়। কঙ্কালতন্ত্রের প্রধান ভাগ। কঙ্কালতন্ত্রকে আমরা জানি অক্ষীয় কঙ্কাল এবং উপাঙ্গীয় কঙ্কালে ভাগ করা যায়। তো মানব শিশু জন্মের সময় কিন্তু বাচ্চা জন্মের সময় কিন্তু বাচ্চার শরীরে হাড্ডির সংখ্যা বেশি থাকে, আস্তে আস্তে কিন্তু হাড্ডির সংখ্যা কমতে থাকে। হ্যাঁ, তো একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার বডিতে প্রায় 300টা অস্থি থাকে। পরবর্তী বিভিন্ন অস্থি একসাথে যুক্ত হয়ে 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 অস্থির সংখ্যাটা কমে আসে। তো একটা পরিণত মানব কঙ্কালে, মানে একটা অ্যাডাল্ট মানুষের শরীরে অস্থির সংখ্যা থাকে প্রায় 206টি। তো 206টা আমরা সবাই জানি, কিন্তু মানুষের জন্মের সময় 300টা অস্থি থাকে, এটা মনে রাখতে হবে। অস্থির বিভিন্ন স্থানে কোমলাস্থি যুক্ত থাকে। মানুষের কঙ্কালতন্ত্র দুই ভাগে ভাগ করে, একটা অক্ষীয় কঙ্কাল, একটা উপাঙ্গীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কাল কি? আমাদের এক্সিয়াল স্কেলিটন, আমাদের এক্সিস বরাবর, মানে আমাদের অক্ষ বরাবর যে, মানে হাত আর পা বাদ দিয়ে যা থাকবে সব হচ্ছে অক্ষীয় কঙ্কাল। আচ্ছা, তো অক্ষীয় কঙ্কালের মধ্যে কী থাকবে? অক্ষীয় কঙ্কালের মধ্যে থাকবে কঙ্কালতন্ত্রের যে অংশগুলো দেহের লম্ব অক্ষ বরাবর অবস্থান, সেটা আমরা অক্ষীয় কঙ্কাল বলবো। অক্ষীয় কঙ্কালে অস্থির সংখ্যা প্রায় 80টা। এখানে থাকবে করটি,
করটি, এখানে কিন্তু মনে রাখতে হবে করটি কি আর করটিকা কি। হ্যাঁ, করটি, করটির মধ্যে করটিকা আছে, করটির মধ্যে মুখমণ্ডলীয় অস্থি আছে, মুখমণ্ডলীয় অস্থি আছে, করটির মধ্যে কর্ণাস্থি আছে, করটির মধ্যে হায়োয়েড আছে। এরপরে মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলাম, এরপরে বক্ষপিঞ্জ দেহের অক্ষীয় কঙ্কাল গঠন করে। এরপর উপাঙ্গীয় কঙ্কাল, উপাঙ্গীয় কঙ্কালটা কি, কঙ্কালতন্ত্রের যে অংশগুলো অক্ষীয় কঙ্কালের দুপাশে প্রতিসমভাবে অবস্থান করে তাদেরকে উপাঙ্গীয় কঙ্কাল বলা হয়। উপাঙ্গীয় কঙ্কালের সংখ্যা হচ্ছে 126টি, অস্থি সমান উপাঙ্গীয় কঙ্কাল গঠিত। বক্ষ অস্থি চক্র, এর সাথে কিন্তু হাত যেটার সাথে যুক্ত থাকবে, আমাদের হাত যেটার সাথে আমাদের অক্ষীয় কঙ্কালের সাথে যুক্ত হবে সেটা কিন্তু বক্ষ অস্থি চক্র, এবং আমাদের পা যেটার সাথে আমাদের অক্ষের সাথে যুক্ত হবে সেটাকে বলা হয় আমাদের পেলভিক গার্ডল বা শ্রোণী অস্থি চক্র। তাহলে উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে থাকবে 126টি অস্থি। তো উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে শুধু হাত আর পা থাকবে না, হাত আর পার সাথে বক্ষ অস্থিচক্র, শ্রোণী অস্থিচক্র থাকবে। তাহলে অস্থিচক্র বা পেক্টোরাল গার্ডল বক্ষ অস্থিচক্র, তারপর শ্রোণী অস্থিচক্র বা পেলভিক গার্ডল, সেই সাথে ঊর্ধ্ববাহুর অস্থি বা ফোরাম, নিম্নবাহুর অস্থি বা হাইন্ড লিম, ফোর লিম, হাইন্ড লিম। আচ্ছা, মানুষের 206টি অস্থি কোনটাতে কোথায় কত থাকে ডিস্ট্রিবিউশনটা আমরা দেখব, ক্লাসিফিকেশনটা। মানব কঙ্কালতন্ত্র 300 হাড্ডি থাকে যখন সে শিশু থাকে, যখন জন্মের সময় তখন হচ্ছে 300টা হাড্ডি থাকে। এরপরে যখন জন্মগ্রহণ করে এবং অ্যাডাল্ট হয় তখন তার 206টা হাড্ডি হয়ে যায় বা 206টি অস্থি হয়। তো অস্থি আমরা দুইভাবে ভাগ করবো, একটা অক্ষীয় কঙ্কাল, একটা উপাঙ্গীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কাল 80টি, উপাঙ্গীয় কঙ্কাল 126টি। অক্ষীয় কঙ্কালের মধ্যে কী আছে, করটি, মেরুদণ্ড, বক্ষপিঞ্জর। করটি, মেরুদণ্ড, বক্ষপিঞ্জর, এটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল। উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে আছে কি, বক্ষ অস্থি চক্র, বাহু, শ্রোণী অস্থি চক্র, পা। করটির মধ্যে কি আছে, করটির মধ্যে করটি আর করটিকা, এটা মনে রাখতে হবে, উল্টাপাল্টা করা যাবে না। করটির মধ্যে থাকবে করটিকা, মুখমণ্ডলীয় অস্থি, কর্ণাস্থি, হাইওয়েড। করটিকা থাকবে 8টি অস্থি, যদিও 8টি অস্থির মধ্যে মাত্র 2টা থাকে ডাবল, বাকিগুলো সিঙ্গেল, এটা মনে রাখতে হবে। আর মুখমণ্ডল অস্থি আবার 2টা থাকে সিঙ্গেল, বাকিগুলো সবগুলাই ডাবল। মুখমণ্ডল অস্থি 14টা, আর কর্ণাস্থি 6টা এবং হাইওয়েড 1টি। তো করটিকার মধ্যে কি অস্থিগুলোর নাম মুখস্থ রাখতে হবে। করটিকার মধ্যে আমরা পড়ব ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জাইগোম্যাটিক অস্থি, ন্যাসাল অস্থি, করটিকার মধ্যে থাকবে হচ্ছে ফ্রন্টাল, প্যারাটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্পেনয়েড এবং এথোময়েড। 6টা অস্থি কিন্তু 6 ভ্যারাইটির অস্থি। করটির মধ্যে 6 ভ্যারাইটির অস্থি থাকবে, কিন্তু এদের মধ্যে শুধু ম্যান্ডিবল এবং এদের মধ্যে প্যারাইটাল আর টেম্পোরাল দুটা হচ্ছে ডাবল অস্থি, বাকিগুলো সবাই কিন্তু সিঙ্গেল, এটা মনে রাখতে হবে। এরপর মুখমণ্ডল অস্থির মধ্যে আমাদের আছে ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জাইগোমেট অস্থি, ন্যাসাল অস্থি, ইনফ্রান্যাসাল কঙ্কা, ভোমার এবং প্ল্যাটেন অস্থি। এর মধ্যে ভোমার এবং ম্যান্ডিবল এই দুটা হচ্ছে সিঙ্গেল, বাকিগুলো কিন্তু সবাই ডাবল, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে 14 ধরনের অস্থি। কর্ণাস্থি হচ্ছে 6টি, এক পাশে মেলিয়াস সিনকাস স্টেপিস, আরেক পাশে মেলিয়াস সিনকাস স্টেপিস। এরপর হাইওয়েড একটাই থাকে। মেরুদণ্ডের মধ্যে থাকবে গ্রীবাদেশীয় বা সার্ভাইকাল কশেরুক, গলার অংশের সার্ভাইকাল কশেরুক 7টা থাকে। এরপর থোরাসিক 12টা থাকে, লাম্বার কশেরুক 5টা থাকে, স্যাক্রাম 1টা থাকে, কক্কিস 1টা থাকে। বক্ষপিঞ্জরের অস্থি থাকবে 24টা, স্টার্নাম 1টি। বক্ষ অস্থি চক্র মানে হাতের গোড়াতে, হাত যেটার মাধ্যমে অক্ষীয় কঙ্কালের সাথে যুক্ত থাকবে সেটা হচ্ছে বক্ষ অস্থি চক্র। বক্ষ অস্থি চক্রে আমরা মেনলি দুই ভ্যারাইটির অস্থি দেখবো। একটা হচ্ছে স্ক্যাপুলা, দুই পাশে 2টা স্ক্যাপুলা, এবং ক্লাভিকল, 2 পাশে 2টা ক্লাভিকল। তো ক্লাভিকলকে কি বলা হয়, ছেলেদের ক্লাভিকলকে বলা হয় কলার বোন, যেহেতু ছেলেরা শার্ট পরে, শার্টের কলার থাকে, তাই না। তো ছেলেদের যে ক্লাভিকল সেটাকে বলা হয় কলার বোন, আর মেয়েদের যে ক্লাভিকল সেটাকে বলা হয় বিউটি বোন। কমপ্লেক্স বিভিন্ন বিউটি কন্টেস্ট হয় না, সেই বিউটি কন্টেস্টে কিন্তু মেয়েদের এই ক্লাভিকলের উপর মার্ক আছে, ক্লাভিকল উপরে পয়েন্ট দেওয়া হয়, এই জন্য এটাকে বলা হয় বিউটি বোন। আচ্ছা, এরপরে বাহুর অস্থি হচ্ছে 7টা। বাহুর মধ্যে কি থাকবে, আমাদের বাহুর মধ্যে আছে হিউমেরাস 2টা, দুই পাশে 2টা, রেডিয়াস 2টা, আলনা 2টা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। কার্পাল আর টার্সাল কিন্তু একসাথে উল্টাপাল্টা করা যাবে না। কার্পাল হচ্ছে আমাদের হাতের বোনস, আর টার্সাল হচ্ছে আমাদের পায়ের বোনস, এটা মনে রাখতে হবে। কার্পাল 16টি, মেটাকার্পাল 10টি, ফ্যালাঞ্জেস 28টি। এরপরে আমাদের হিপ বোন বা ইনোমিনেট বোন। এখন হিপ বোন বা ইনোমিনেট বোন, ইনোমিনেট কথাটার মানে কি, হিপ বোন তো বোঝা যাচ্ছে হিপে থাকবে, এই জন্য হিপ বোন। ইনোমিনেট বোন মানে কি, ইনোমিনেট বোন মানে হচ্ছে ইরেগুলার বোন, এর কোনো নির্দিষ্ট শেপ নাই। আমাদের হিপ বোনের দেখবা কোনো নির্দিষ্ট শেপ নাই, এই জন্য এটার নাম হয়ে গেছে ইনোমিনেট বোন বা ইরেগুলার বোন। পায়ের মধ্যে বোনস আছে প্রায় 60টি, বাহুর মধ্যে 60টি, পায়ের মধ্যে 60টি। তো পায়ের মধ্যে কী বোনস আছে, ফিমার 2টা, দুই পাশে 2টা, প্যাটেলা 2 পাশে 2টা, টিবিয়া 2 পাশে 2টা, ফিবুলা 2 পাশে 2টা, টার্সাল 14টি, মেটাটার্সাল 10টি এবং ফ্যালাঞ্জেস 28টা। এ তো মোট 60টা। আচ্ছা, এরপর আমরা ক্লাসিফিকেশন আরও ভালো করে দেখি। মানব কঙ্কালসমূহ আমরা অক্ষীয় কঙ্কাল দেখবো 80টা এবং উপাঙ্গীয় কঙ্কাল 126টি। অক্ষীয় কঙ্কালের মধ্যে আছে করটি, মেরুদণ্ড, বক্ষপিঞ্জর,
করটির মধ্যে আবার আছে করটিকা, মুখমণ্ডল অস্থি, কর্ণাস্থি এবং হাইওয়েড। করটিকার মধ্যে অস্থি কয়টা? করটিকার মধ্যে 8টি। এর মধ্যে ফ্রন্টাল একটা, প্যারাটাল 2টা, টেম্পোরাল 2টা, অক্সিপিটাল 1টি, স্পাইনাল 1টি, এথময়েড 1টি। ফ্রন্টাল, প্যারাটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্পাইনাল, এথময়েড। শুধু প্যারাটাল এবং টেম্পোরাল 2টা করে, বাকি সব একটা করে। 6 ধরনের বোনস, 8টি আছে, এটা মনে রাখতে হবে। এরপরে মুখমণ্ডল অস্থি। মুখমণ্ডল অস্থির মধ্যে আছে ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জাইগোম্যাটিক অস্থি, ন্যাসাল অস্থি, ইনফ্রান্যাসাল কঙ্কা, ল্যাক্রিমাল অস্থি, ইনফ্রান্যাসাল কঙ্কা, ভোমার এবং প্যালাটান অস্থি। মোট অস্থি 14টি। এর মধ্যে ভ্যারাইটি আছে কয়টা? 8 ধরনের ভ্যারাইটি। তাহলে 8 দুগুণা 16টা থাকার কথা, কিন্তু 2টা অস্থি থাকবে একটা একটা করে। সেই হিসাবে 8টি ভ্যারাইটির অস্থি থাকবে এবং 14টি অস্থি থাকবে। এরপরে কর্ণাস্থি, কানের অস্থি। কানের অস্থি থাকবে মেলিয়াস, ইনকাস, স্টেপিস। মেলিয়াস 2 পাশে 2টা, ইনকাস 2 পাশে 2টা, স্টেপিস 2 পাশে 2টা। এর মধ্যে স্টেপিস যেটা, সেটা সব থেকে ছোট অস্থি। আমাদের শরীরে যত বোনস আছে সব থেকে ছোট বোনস হচ্ছে স্টেপিস। তো মেলিয়াস দেখতে কেমন, ইনকাস দেখতে কেমন এবং স্টেপিস দেখতে কেমন, এটা মনে রাখতে হবে। মেলিয়াস হচ্ছে অনেকটা হাতুড়ির মতো, মেলিয়াস দেখতে অনেকটা হাতুড়ির মতো। ইনকাস দেখতে অনেকটা ওই যে নেহাই যে ঘাস নিড়ানি দেয়, সেটা নেহাইয়ের মতো দেখতে। আর স্টেপিস দেখতে ঘোড়ার যে জিন পরানো হয়, ঘোড়ার জিন, ঘোড়ার উপরে একটা হচ্ছে কাভারের মতো একটা দেওয়া হয়, সেটাকে বলা হয় ঘোড়ার জিন। এই ঘোড়ার জিনের পাশে 2 পাশে 2টা পা, মানে ঘোড়াতে এক লাফ দিয়ে ওঠা যায় না, তো পাদানির মতো একটা জিনিস থাকে, সেটা হচ্ছে স্টেপিস। তো মেলিয়াস, ইনকাস, স্টেপিস প্রত্যেক 2টা করে, মোট 6টা থাকবে। এবং হাইওয়েড একটা থাকবে। হাইওয়েড একটা থাকবে। মেরুদণ্ড, মেরুদণ্ডের মধ্যে সার্ভাইকাল কশেরুকা, সার্ভাইকাল ভার্টিব্রা 7টা থাকবে। থোরাসিক বা বক্ষদেশীয় কশেরুকা 12টি থাকবে। লাম্বার বা কুটিদেশীয় কশেরুকা 5টি থাকবে। স্যাক্রাল 1টি থাকবে এবং কক্কিস একটা থাকবে। তবে বাচ্চা অবস্থায় বা একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় এই সময় বা কেবল পৃথিবীতে আসছে, ওই বাচ্চার কিন্তু স্যাক্রাল কশেরুকা 5টা থাকে। পরবর্তীতে এটা 5টা কশেরুকা একসাথে যুক্ত হয়ে একটা হয়ে যায়। কক্কিস এরকম ছোটো বাচ্চাদের 4টা থেকে কক্কিস আস্তে 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 একটা হয়ে যায়। মোট কশেরুকা থাকে 33টা বাচ্চা অবস্থায়, এবং পরবর্তীতে এটা অ্যাডাল্ট হলে 26টা হয়ে যায়। মনে রাখতে হবে বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জর হচ্ছে একটা স্টারনাম থাকবে এবং 2 পাশে 12টা 12টা 24টা কশেরুকা থাকবে। মোট অস্থি হচ্ছে 25টি। বক্ষ অস্থিচক্র। বক্ষ অস্থিচক্রের মধ্যে আছে স্ক্যাপুলা এবং ক্ল্যাভিকল। স্ক্যাপুলা 2টা, ক্ল্যাভিকল 2টা, মোট 4টা। বাহু। বাহুর মধ্যে আছে হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। বাহুর মধ্যে হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। 2 পাশে 2টা হিউমেরাস, রেডিয়াস 2 পাশে 2টা, আলনা 2 পাশে 2টা, কার্পাল 16টি, মেটাকার্পাল 10টি এবং ফ্যালাঞ্জেস 28টি। মোট বোনস হচ্ছে 26টি। তো শ্রোণী অস্থিচক্রের মধ্যে আছে ইলিয়াম। এখানে মনে রাখতে হবে ইলিয়াম কিন্তু হবে না, ইলিয়াম না, ইলিয়াম থাকে আমাদের ডিউডেনাম, জিজোনাম, ইলিয়াম ক্ষুদ্রান্তে, ওই বানানে কিন্তু ই থাকবে। আর আইলিয়াম এখানে যে যদিও ইংরেজি বাংলা বানানটা একই, দুটাই ইলিয়াম, কিন্তু ইংরেজি বানান দেখবা আলাদা আছে। ইলিয়াম আর আইলিয়ামের মধ্যে পার্থক্য আছে। ইলিয়াম যেটা, সেটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তের অংশ, ডিউডেনাম, জিজোনাম এবং ইলিয়াম। আর আইলিয়াম মানে হচ্ছে আমাদের বোনসের অংশ। এটা হিপ বোনসের অংশ। আইলিয়াম, ইসচিয়াম, পিউবিস। আইলিয়াম থাকবে একটি, ইসচিয়াম থাকবে একটি এবং পিউবিস থাকবে একটি। এরকম 3 পাশে, সরি আমাদের রাইট পাশ, লেফট পাশ, 2 পাশে এরকম আইলিয়াম, ইসচিয়াম এবং পিউবিস 3টা বোনস মিলে একটা হিপ বোন তৈরি করবে। এরকম আরেক পাশে আইলিয়াম, ইসচিয়াম, পিউবিস মিলে আরেকটা হিপ বোন তৈরি করবে। তো অ্যাডাল্ট অবস্থায় 3টা একসাথে মিলিত হয়ে যায়, তো সেটার নাম হয়ে যায় হিপ বোন বা ইনোমিনেট বোন বা ইরেগুলার বোন। প্রতিপাশে অস্থিগুলো 3+3 মিলিত হয়ে একটি করে হিপ বোন গঠন করে, সেই হিসাবে 2 পাশে 2টা হিপ বোন থাকে। তাহলে আমাদের হিপ বোন 2টা। পা। পায়ের মধ্যে আমাদের থাকবে ফিমার, 2 পাশে 2টা, যেটা ফিমার হচ্ছে আমাদের বোনসের মধ্যে সবচেয়ে বড় বোনস। এরপর টিবিয়া, তারপর ফিবুলা, তারপর প্যাটেলা, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। ফিমার, প্যাটেলা, টিবিয়া, ফিবুলা, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। ফিমার, প্যাটেলা, টিবিয়া, ফিবুলা 2টা করে থাকবে। টার্সাল থাকবে 14টি, মেটাটার্সাল থাকবে 10টি এবং ফ্যালাঞ্জেস থাকবে 28টি। এই সবগুলো যোগ করলে আমরা পাবো 206টি হাড্ডি। আচ্ছা, অক্ষীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কাল আমরা এখন ডিটেলসে পড়বো। অক্ষীয় কঙ্কালের মধ্যে আমরা জানি কি আছে, করটি আছে, মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জর আছে। দেহের অক্ষ বরাবর, লম্ব অক্ষ বরাবর অবস্থান করে কোমল, নমনীয়, গুরুত্বপূর্ণ অঙ্গসমূহকে ঘিরে রাখে, দেহকাণ্ডের বিভিন্ন অংশের সাথে যুক্ত করে অবলম্বন দান করে, সেটা হচ্ছে আমাদের অক্ষীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কালের মধ্যে কি আছে, করটি আছে, মেরুদণ্ড আছে, বক্ষপিঞ্জর আছে। তো করটির সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করবো। করটির মধ্যে আবার কি আছে, মুখমণ্ডল অস্থি আছে এবং করটিকা। শুধু মুখমণ্ডল অস্থি এবং করটিকা আছে না, এর সাথে মুখমণ্ডল অস্থি করটিকার সাথে কর্ণাস্থি আছে এবং হাইওয়েডও আছে, এটাও পড়তে হবে। তো মুখমণ্ডল অস্থি করটিকা নিয়ে দেহের কঙ্কালিক অস্থি করটি বলা হয়। 29টি অস্থি নিয়ে করটি গঠিত। করটির মধ্যে অস্থি কয়টা থাকে, 29টি অস্থি থাকে। করটির অস্থিগুলোকে আমরা বলতে পারি করটিকা বা খুলির অস্থি, এবং মুখমণ্ডল অস্থিকে আমরা বলবো মুখমণ্ডলীয় অস্থি। এছাড়াও থাকবে কর্ণাস্থি এবং থাকবে হচ্ছে হাইওয়েড। আচ্ছা, করটিকাটা কি, করটির যে অংশ মস্তিষ্ক আবৃত করে রাখে, মস্তিষ্ক ঘিরে রাখে, সেটাকে আমরা বলি করটিকা। মানে মাথার উপরের পার্ট যেটা, সেটা হচ্ছে করটিকা। তো করটিকার মধ্যে কি থাকবে, করটিকার মধ্যে আমাদের কপাল থাকবে। তো
করটিকা, তাই না? করটিকা হচ্ছে আমাদের মস্তিষ্ক যে আবৃত করে রাখে যে বোনসটা, সেটা হচ্ছে করটিকা। করটিকাতে কয় ধরনের অস্থি থাকে? 6 ধরনের 8টি অস্থি থাকে, এটা মনে রাখতে হবে। 6 ধরনের 8টি যদি অস্থি থাকে, তার মানে 4টা সিঙ্গেল সিঙ্গেল থাকে আর একটা 2টা ডাবল ডাবল থাকে, তাই না? তাহলে 4 আর 4, ডাবল ডাবল 2 2 4, 4 4 8টি চাপা শক্ত অস্থি নিয়ে করটিকা গঠিত। অস্থিগুলো খাঁজ কাটা কিনারে যুক্ত হয়, একত্রে ঘন সন্নিবিষ্ট এবং একে অন্যের সাথে সূচার সন্ধির মাধ্যমে দৃঢ়ভাবে দৃঢ় সংলগ্ন হয়ে থাকে, জয়েন্ট। তো করটিকার যে অস্থিগুলো, সেগুলো জয়েন্টকে বলা হয় সূচার। তো করটিকা যেসব অস্থি নিয়ে গঠিত, সেগুলো হচ্ছে কপাল নির্মাণকারী বড় ঝিনুকের মতো একটি ফ্রন্টাল। প্রথমে একটা কপাল নির্মাণকারী একটা ঝিনুকের বড় ঝিনুকের মতো একটা ফ্রন্টাল থাকবে। এরপরে 4 কোণা প্লেটের মতো 2টা প্যারাল থাকবে, এটা মাথার 2 পাশে চাঁদির অস্থি তৈরি করে, 2 পাশে থাকবে। এবং 4 অংশে বিভক্ত টেম্পোরাল থাকবে, 2টা টেম্পোরাল। টেম্পোরাল কানের অংশে থাকবে, কানের অংশে থাকবে টেম্পোরাল, এটা 4 অংশে বিভক্ত। এরপর খোলসের মতো একটা অংশ থাকবে, সেটার নাম হচ্ছে অক্সিপিটাল। এটা পিছের বোনস, মানে মাথার পিছনের দিকে থাকে অক্সিপিটাল। এটা সব থেকে দুর্বল, যেহেতু খোলসের মতো, এই জন্যই মাথার পিছে বোনস ড্যামেজ হয়ে যায় খুব দ্রুত। মাথার পিছে মারতে হয় না কাউকে, তাহলে কি হয়, ড্যামেজ হওয়ার চান্স থাকে। অক্সিপিটাল বোনস খুবই পাতলা, হ্যাঁ, খোলসের মতো। ডানার মতো এরপরে আছে, ভেতরের দিকে একটু থাকে ডানার মতো, এটা চোখের ওর ডানার যে একবারে টিপ অংশটা, সেটা চোখের দিকে আসে। তো ডানার মতো একটা অংশ থাকে, সেটাকে আমরা বলি স্ফেনয়েড। এবং ছিদ্রাল আড়াআড়ি প্লেটের মতো একটা থাকে, সেটার নাম হচ্ছে এথোময়েড। এথোময়েডটা হচ্ছে আমাদের নাকের উপরে থাকে, কিব্রিপ্রম প্লেট অফ এথোময়েড বোনস। সেটা আমাদের নাকের যে অলফ্যাক্টরি নার্ভ, অলফ্যাক্টরি বাল্ব, অলফ্যাক্টরি ট্রাক্ট, এর মধ্যে দিয়ে বের হয়ে আসে, হ্যাঁ। যাই হোক, এথোময়েড। তো করটিকা মস্তিষ্ককে আবৃত করে এবং সুরক্ষিত রাখে। করটিকা মস্তিষ্ক আবৃত করে, এরপর সুরক্ষিত থাকে। করটির আরেকটা পার্ট হচ্ছে মুখমণ্ডল অস্থি। মুখমণ্ডল অস্থির মধ্যে কি, করটির সামনে এবং নিচের দিকে মুখমণ্ডল থাকবে। এটি একটি জোড় অস্থি বা ম্যাক্সিলা থাকবে, ইউ আকৃতির একটি ম্যান্ডিবল থাকবে, এটা সিঙ্গেল। আর ম্যাক্সিলাও থাকবে, ম্যাক্সিলা থাকবে এক জোড়া, আর ম্যান্ডিবল থাকবে একটি। যেটা যদিও 2টা পার্ট থাকে, 2টা র্যামাস থাকে, কিন্তু ম্যান্ডিবল একটাই থাকে। চারপাশে 2টি জাইগোম্যাটিক অস্থি, আমাদের 4 কোণা আকৃতি 2টা জাইগোম্যাটিক অস্থি গালের একটু উপরের দিকে থাকে, সেটা হচ্ছে জাইগোম্যাটিক অস্থি। আয়তাকার 2টি ন্যাজাল অস্থি থাকে, ন্যাজাল অস্থি 2টা আয়তাকার থাকে। এবং খাদ এবং ঝুঁটি সম্বলিত ল্যাক্রিমাল অস্থি থাকবে। খাদ আর ঝুঁটি ল্যাক্রিমাল অস্থি থাকবে। এরপরে হচ্ছে 4 কোণা আকৃতি একটি ভোমার থাকবে। অনুলম্ব পেটে গঠিত একটি প্যালেটিন থাকবে, প্যালেটিন। এ তো নিয়ে মুখমণ্ডল অস্থি গঠিত, প্যালেটিন বা প্যালটাইন। আচ্ছা, তার মুখমণ্ডল অস্থিগুলো সুসজ্জিত হয়ে চোখ, কান, নাক, মুখ, গহ্বর এগুলো তৈরি করে। এরপর হচ্ছে মেরুদণ্ড। মেরুদণ্ডের মধ্যে কি থাকবে? মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলাম, এর মধ্যে আমাদের 4 ধরনের না 5 ধরনের, 5 ধরনের গ্রীবাদেশীয় বা সার্ভাইকাল কশেরুকা থাকবে, বক্ষদেশীয় থোরাসিক কশেরুকা থাকবে, কটিদেশীয় ল্যাম্বার কশেরুকা থাকবে, এরপর থাকবে স্যাক্রাল এবং ককটিক্স, তাই না? তো মেরুদণ্ড কোথা থেকে শুরু করতে শেষ? প্রথমে শুরু হবে হচ্ছে অ্যাটলাস থেকে, আর শেষ হবে ককটিক্স থেকে। তাহলে অ্যাটলাস থেকে ককটিক্স পর্যন্ত প্রলম্বিত। এবং আমরা জানি মেরুদণ্ডের মধ্যে কী সুরক্ষিত থাকে? মেরুদণ্ডের মধ্যে সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ডটা সুরক্ষিত থাকে। তাহলে অ্যাটলাস থেকে ককটিক্স পর্যন্ত প্রলম্বিত সুষুম্না কাণ্ড দিয়ে ঘিরে একটি একসারি কশেরুকা দিয়ে গঠিত দেহের অক্ষকে অবলম্বনকারী অস্থিময় নমনীয় গঠনকে বলা হয় মেরুদণ্ড। মেরুদণ্ডকে শির দ্বারা স্পাইন, স্পাইনাল কলাম ইত্যাদি নামে অভিহিত করা হয়। 33টি অনিয়মিত আকৃতির অস্থিখণ্ড নিয়ে মেরুদণ্ড গঠিত। মেরুদণ্ডের প্রতি অস্থিখণ্ডকে বলা হয় কশেরুকা। হ্যাঁ, ভাটিব্রা, বহুবচনে ভাটিব্রি, এক বচনে ভাটিব্রা। একটি আদর্শ কশেরুকার গঠন। একটা আদর্শ কশেরুকা দেখতে কি? এটা আদর্শ কশেরুকা দেহের বিভিন্ন অঞ্চলে একই অঞ্চলে দেহের বিভিন্ন অঞ্চলে কশেরুকা আলাদা আলাদা, আবার একই অঞ্চলের কশেরুকার কি সামান্য কিছু পার্থক্য দেখা যায়। তা সত্ত্বেও সকল কশেরুকা একটি মৌলিক গঠনের ভিত্তিতে পরিচিত। এটি নিজে মানুষের একটা আদর্শ কশেরুকার, যেমন আদর্শ কশেরুকা ধরা হয় আমাদের, বা টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা বলা হয় আমাদের বক্ষদেশীয়, মধ্য বক্ষদেশীয় কশেরুকাগুলোকে বলা হয় টিপিক্যাল থোরাসিক টিপিক্যাল ভার্টিব্রা। মানে ভার্টিব্রাতে যা যা অংশ থাকে সব কিছুই মোটামুটি মধ্য বক্ষদেশীয় কশেরুকার মধ্যে পাওয়া যায়। তো একটা কশেরুকার মধ্যে মেনলি আমরা 2টা অংশ দেখব। একটা হচ্ছে সেন্ট্রাম বা বডি, এটা হচ্ছে সেন্ট্রাম বা বডি। আর একটা হচ্ছে আর্চ বা ওই যে মানে গোলাকার অংশ। তো এটা হচ্ছে সেন্ট্রাম বা বডি, একটা হচ্ছে আর্চের আবার যেটার সাথে বডির কানেকশান, সেটাকে আমরা বলি কি? পেডিকল। পেডিকল সাথে হচ্ছে আর্চের কানেকশান, আর্চের বডির সাথে আর্চের যে কানেকশান, সেটা হচ্ছে পেডিকল। এরপরে পেডিকল 2টা যে নিজেরা মিলিত হবে, সেটা হচ্ছে যেমন এটা নিজেরা মিলিত হলো, এটা পেডিকল। এই 2টা হচ্ছে পেডিকল 2টা নিজেরা মিলিত হলো, এই যে ঢালু একটা অংশ তৈরি করে, সেটাকে বলা হয় ল্যামিনা। 2টা ল্যামিনা মিলিত হয়ে কী তৈরি করবে? স্পাইনাস প্রসেস। আবার ল্যামিনা এবং পেডিকল 2টা মিলিত হয়ে আবার তৈরি করবে ট্রান্সভার্স প্রসেস। হ্যাঁ,
আর ল্যামিনার পেডিকলের মধ্যে এবং মোটামুটি ল্যামিনার পেডিকল আর ট্রান্সভার্স প্রসেসের মধ্যে একটা প্রবর্ধক থাকে, সেটা হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, আর নিচে থাকে ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস। এই তো সেন্ট্রাম থাকবে বা ভার্টিব্রাল বডি থাকবে। এটা হচ্ছে একটা ভার্টিব্রার মূল অংশ, সবথেকে ভারী অংশ, সবথেকে বৃহত্তম অংশ, কশেরুকার বৃহত্তম সম্মুখ স্থূল অংশ, দেখতে ডিম্বাকার রডের একটি খণ্ডের মতো, কোমলাস্থি নির্মিত সিমফাইসিস বা অন্তঃকশেরুকার চাকতির সাহায্যে সমস্ত কশেরুকার দেহ পরস্পরের সাথে আটকে থাকে। হ্যাঁ, তো আমাদের বডির মিডলাইন বরাবর যেসব জয়েন্ট আছে সেগুলোকে সাধারণত সিমফাইসিস বলা হয়। যেমন আমাদের ম্যান্ডিবল, দুইটা ম্যান্ডিবলের, আমরা জানি ম্যান্ডিবল একটাই থাকে, তাই না? কিন্তু ম্যান্ডিবলের দুইটা পার্ট থাকে, একটা ডান পাশেটা ডান র্যামাস, বাম পাশেটা বাম র্যামাস। তো দুইটা র্যামাস একসাথে যুক্ত হয় কিসের মাধ্যমে? যে জয়েন্টের মাধ্যমে, সেটা বলা হয় সিমফাইসিস মেন্টি। সিমফাইসিস মেন্টি ম্যান্ডিবলের জয়েন্ট, এই জন্য সিমফাইসিস মেন্টি। আবার আমাদের মিডলাইন বরাবর আমাদের ইন্টারভার্টিব্রাল ডিস্কগুলো আছে, হ্যাঁ, যেটা দুইটা ভার্টিব্রাকে কানেক্ট করে থাকে, এরা হচ্ছে কি? এরা হচ্ছে সিমফাইসিস জয়েন্ট। এরপরে হচ্ছে আমাদের হিপবোন, দুইটা হিপবোন একসাথে জয়েন্ট থাকে, এটাও মিডলাইন বরাবর, এর জন্য বলে সিমফাইসিস পিউবিস। তো আমাদের মিডলাইন বরাবর সব জয়েন্ট আছে সেদেরকে সাধারণত সিমফাইসিস বলা হয়। তো কোমলাস্থি নির্মিত সিমফাইসিস বা অন্তঃকশেরুকার চাকতির সাহায্যে সমস্ত কশেরুকার দেহ পরস্পরের সাথে আটকে থাকে। সেন্ট্রাম শক্ত, পুরু এবং স্পঞ্জি অস্থিতে গঠিত। এরপরে সেন্ট্রাম গেল বা মূল বডিটা গেল, এরপরে হচ্ছে আর্চ। আর্চ জিনিসটা কি? এটি কশেরুকার দেহের পৃষ্ঠতলে অবস্থিত রিংয়ের মতো গঠন। তো রিংয়ের মতো গঠনে কি থাকবে? আর্চ এবং সেন্ট্রাম যে কানেকশনের মাধ্যমে যুক্ত থাকবে সেটা হচ্ছে পেডিকল। কশেরুকার দেহের উভয় পশ্চাৎ পার্শ্ব থেকে উত্থিত এবং পেছনে বর্ধিত খাটো শক্ত গঠন। এরপর ট্রান্সভার্স প্রসেস। আর্চটা শুরু হলো পেডিকল দিয়ে। পেডিকল এবং ল্যামিনা এই দুইটার যে কানেকশান দুইটা, সেটা সেখানে হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। উভয় পাশে পেডিকল এবং ল্যামিনা সংযোগ থেকে উত্থিত পার্শ্ব প্রবর্ধক, পাশে লম্বা হয়েছে পার্শ্ব প্রবর্ধক। এরপর ল্যামিনা কি? ল্যামিনা হচ্ছে উভয় পাশে ট্রান্সভার্স এবং স্পাইনাস প্রসেসের মাঝখানে অবস্থা চওড়া, চাপা, তির্যক, ঢালু প্লেটের মতো অস্থি। এই যে এটা হচ্ছে ল্যামিনা, এটা হচ্ছে ল্যামিনা। এরপর আর্টিকুলার প্রসেস। উভয় পাশে ল্যামিনা এবং পেডিকলের সংযোগস্থল থেকে উদ্গত একটি সুপিরিয়র, একটি ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস। এটি কশেরুকার সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, অন্য কশেরুকার ইনফেরিয়র আর্টিকুলার প্রসেসের সাথে যুক্ত থাকে। এটি কশেরুকার সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, অন্য কশেরুকার ইনফেরিয়র আর্টিকুলার প্রসেসের সাথে যুক্ত থাকে। এরপর হচ্ছে স্পাইনাস প্রসেস। স্পাইনাস প্রসেসটা কি? স্পাইনাস প্রসেস বা কাটা, তাই না? দুটি ল্যামিনার সংযোগস্থল থেকে একটি পশ্চাৎ মধ্যরক্ষীয় প্রবন্ধক যা নিম্নমুখী হয়ে প্রসারিত। এটা দ্বিতীয় ষষ্ঠ সার্ভাইকাল কশেরুকার এই প্রসেসের প্রান্তের দিকে দ্বিখণ্ডিত। 2 থেকে 6 সার্ভাইকাল কশেরুকার ক্ষেত্রে এই স্পাইনাস প্রসেসটা দ্বিখণ্ডিত থাকে। কশেরুকার ছিদ্রপথ এবং নালী। পেডিকলের ঊর্ধ্ব নিম্নদেশে যে খাঁজ থাকে তা সম্মিলিতভাবে ইন্টারভার্টিব্রাল ফোরামেন বা নিউরাল ছিদ্র গঠন করে। এটা একটা জিনিস মনে রাখতে হবে, একটা ভার্টিব্রার যে ছিদ্রটা থাকে, এই যে একটা ভার্টিব্রা, এটা একটা ভার্টিব্রা, এই ভার্টিব্রার যে ছিদ্রটা সেটাকে বলা হয় ভার্টিব্রাল ফোরামেন। ভার্টিব্রাল ছিদ্র। যখন 2-3টা ভার্টিব্রা, 4-5টা ভার্টিব্রা বা 26টা ভার্টিব্রা একসাথে যুক্ত করে দেবো, তখন যে এই ভার্টিব্রাল ছিদ্রটা বা ভার্টিব্রাল ফোরামেনটা যেটা যাবে, সেটা একসাথে আমরা ওটাকে বলবো ভার্টিব্রাল ক্যানেল। সেটাকে আমরা একসাথে বলবো ভার্টিব্রাল ক্যানেল। আর যখন দুইটা ভার্টিব্রার পাশ দিয়ে ভার্টিব্রাল ফোরামেন দিয়ে কী যায়, বা ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে কী যাবে, ভার্টিব্রাল ফোরামেন বা ভার্টিব্রাল ক্যানেল দিয়ে কী যাবে, এখান থেকে যাবে হচ্ছে স্পাইনাল কর্ড। এখন স্পাইনাল কর্ড থেকে আমরা জানি স্পাইনাল নার্ভ বের হয়, তাই না? 33টি স্পাইনাল কর্ড থেকে 31 জোড়া, মানে পরবর্তীতে যদিও প্রথমে বাচ্চা অবস্থায় 33টা থাকে, পরবর্তীতে 26টা হয়ে যায়। তো এদের থেকে বের হয় 31 জোড়া স্পাইনাল নার্ভ। আর মস্তিষ্ক থেকে বের হয় 11 জোড়া করটিক নার্ভ আর 31 জোড়া স্পাইনাল নার্ভ, তাই না? 31 জোড়া স্পাইনাল নার্ভ কোন দিক দিয়ে বের হবে? যেই ছিদ্রপথে বের হবে সেটাই হচ্ছে ইন্টারভার্টিব্রাল ফোরামেন। তিনটা উল্টাপাল্টা করতে পারবেন। ভার্টিব্রাল ক্যানেল কি, ভার্টিব্রাল ফোরামেন কি, আর ইন্টারভার্টিব্রাল ফোরামেন কি। দুটা ভার্টিব্রার মধ্যে দিয়ে পাশে একটা জিনিস বের হয়ে যায়, সেটা হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। ইনফেরিয়র আর্টিকুলার প্রসেসের মধ্যে একটা ফাঁকা জায়গা থাকে, সেই ফাঁকা জায়গা দিয়ে কি বের হবে? স্পাইনাল নার্ভ বের হবে। স্পাইনাল কর্ড কিন্তু না, স্পাইনাল কর্ড যেতে যাবে সেটাকে আমরা বলবো একটা ভার্টিব্রার ক্ষেত্রে ভার্টিব্রাল ফোরামেন, আর অনেকগুলো ভার্টিব্রার ক্ষেত্রে যখন একটা ক্যানেলের মধ্যে তৈরি, সেটাকে আমরা বলবো ভার্টিব্রাল ক্যানেল। আচ্ছা, তো এখন মোটামুটি বোঝার কথা কশেরুকার ছিদ্রপথ এবং নালী। পেডিকলের ঊর্ধ্ব এবং নিম্নদেশে যে খাঁজ থাকে তা সম্মিলিতভাবে ইন্টারভার্টিব্রাল ফোরামেন বা নিউরাল ছিদ্র গঠন করে। এই ছিদ্রের ভেতর দিয়ে সুষুম্নাকাণ্ডের রক্তবাহিকা অতিক্রম করে। কশেরুকার যে বড় ছিদ্রটি, সামনে দেহ, পিছনে আর্চ, পাশে পেডিকল নির্মিত, তাকে আমরা বলি ভার্টিব্রাল ফোরামেন। সকল কশেরুকার ছিদ্র সম্মিলিতভাবে ভার্টিব্রাল ক্যানেল তৈরি করে এবং এর ভিতরে ঝিল্লি বা মেনিনজেস সহ সুষুম্নাকাণ্ড, মানে স্পাইনাল কর্ড উইথ মেনিনজেস এবং রক্তনালিকা সুরক্ষিত থাকে। স্পাইনাল কর্ড মেনিনজেস এবং সাথে রক্তনালিকা ওই ভার্টিব্রাল কলাম বা ভার্টিব্রাল ফোরামেন বা ভার্টিব্রাল কলামের মধ্যে দিয়ে যায়। আচ্ছা, কশেরুকার প্রকারভেদ হচ্ছে আমরা 5 ধরনের দেখছি, তাই না? গ্রীবাদেশীয় বা সার্ভাইকাল কশেরুকা 7টি, থোরাসিক কশেরুকা বা বক্ষদেশীয় কশেরুকা 12টি,
লাম্বার কশেরুকা বা কটিদেশীয় কশেরুকা 5টি, স্যাক্রাল কশেরুকা বা শ্রোণীদেশীয় কশেরুকা 1টি, যদিও এটা বাচ্চা অবস্থায় 5টা থাকে। ককেজিয়াল বা পুচ্ছদেশীয় কশেরুকা থাকে 1টি, যদিও এটা বাচ্চা অবস্থায় 4টা থাকে। মোট কশেরুকা হচ্ছে 26টি, যদিও বাচ্চা অবস্থায় 33টা থাকে। পরিণত বয়সে স্যাক্রাল কশেরুকার একীভূত হয়ে স্যাক্রাম গঠন করে, ককেজিয়ালগুলো একীভূত হয়ে ককেজ গঠন করে, ফলে সর্বমোট কশেরুকার সংখ্যা কমে দাঁড়ায় 26টি, 33 থেকে কমে 26টা হয়ে যায়। ব্যবহারিক অংশে বিভিন্ন ধরনের কশেরুকার বর্ণনা দেওয়া হয়েছে। মেরুদণ্ডের আমরা ওখানে দেখব বিভিন্ন কশেরুকা সম্পর্কে, বা আমরা বিভিন্ন বোন সম্পর্কে ওখানে ব্যবহারিক অংশে দেখব। ব্যবহারিক অংশটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। মেরুদণ্ডের কাজের মধ্যে কি থাকবে? দেহকাণ্ডের সুষ্ঠু সঞ্চালনে মজবুত নমনীয় অবলম্বন হিসেবে কাজ করে। সুষুম্নাকাণ্ড সুষুম্না স্নায়ুমূলকে বেষ্টন এবং রক্ষা করে। মাথাকে অবলম্বন দিবে, পিভটের মতো কাজ করবে। পরশুকা সংযোগের ক্ষেত্রে সৃষ্টি করে দেহের অক্ষরূপে কাজ করবে। দেহের ভঙ্গি দানে এবং চলাফেরায় গুরুত্ব ভূমিকা পালন করে। এগুলো হচ্ছে মেরুদণ্ডের কাজ। আচ্ছা, বক্ষপিঞ্জর মধ্যে আমরা দেখছিলাম কি একটা স্টার্নাম থাকবে আর 12-24টা রিব থাকবে, তাই না, বা পরশুকা থাকবে। তো পরশুকাগুলো একদিকে থোরাসিক কশেরুকা, অন্যদিকে স্টার্নামের সাথে যুক্ত থাকে। একদিকে থোরাসিক কশেরুকার কার সাথে? থোরাসিক কশেরুকার সাথে যুক্ত থাকবে। কিন্তু থোরাসিক কশেরুকা কার সাথে? থোরাসিক কশেরুকার সাথে ফ্যাসেট থাকে, কোস্টাল ফ্যাসেট, সেই কোস্টাল ফ্যাসেটটা যুক্ত থাকবে। থোরাসিক কশেরুকা অন্যদিকে স্টার্নামের সাথে যুক্ত হবে, খাঁচার মতো একটা আকৃতি শুরু করবে, সেটাকে আমরা বলবো বক্ষপিঞ্জর। তো মানুষের বক্ষপিঞ্জর একটি উরফলক বা স্টার্নাম এবং 12 জোড়া পরশুকা, ডান পাশে 12, বাম পাশে 12 পরশুকা নিয়ে গঠিত, 12টি থোরাসিক কশেরুকা নিয়ে গঠিত স্টার্নাম। বুকের কেন্দ্রীয় অংশে অবস্থিত চাপা অস্থিটি হচ্ছে স্টার্নাম। এটি তিন অংশ বিভক্ত। উপরের দিকে থাকে ম্যানোব্রিয়াম বা ম্যানোব্রিয়াম স্টার্নি, যেটা 3 কোণ আকার। এরপরে মধ্যে থাকে হচ্ছে বডি অফ দ্য ম্যানোব্রিয়াম বা দেহ, বডি অফ দ্য স্টার্নাম বা বডি অফ দ্য বডি। আর নিচের দিকে থাকবে ছোট একটা চোখা একটা অংশ, যেটা জিফয়েড প্রসেস। তো ম্যানোব্রিয়াম দেহের সাথে সূক্ষ্ম কোণ সৃষ্টি করে সম্মুখে প্রসারিত থাকে। হ্যাঁ, একটা অ্যাঙ্গেল করে সামনে প্রসারিত থাকে ম্যানোব্রিয়ামটা। এই অ্যাঙ্গেলকে বলে অ্যাঙ্গেল অফ লুইস। অ্যাঙ্গেল অফ লুইস হচ্ছে সামনের দিকে 17 ডিগ্রি, পেছনে 163 ডিগ্রি। হ্যাঁ, সামনে যদি হিসাব করি তাহলে 17 ডিগ্রি পাবো, আর পেছনের দিকে করি সেটাকে আমরা 163 ডিগ্রি পাবো। এটাকে বলে অ্যাঙ্গেল অফ লুইস। এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো ম্যানোব্রিয়াম দেহের সাথে সূক্ষ্মকোণ সৃষ্টি করে। সূক্ষ্মকোণ বলতে এটা সামনের দিক থেকে বোঝাচ্ছে, মানে সূক্ষ্মকোণ তৈরি করে, মানে 17 ডিগ্রি কোণ তৈরি করে এবং সম্মুখে প্রসারিত। স্টার্নামের ঊর্ধ্বপ্রান্তে একটি খাস থাকে, স্টার্নামের ঊর্ধ্বপ্রান্তে একটা খাস থাকে, যেমন এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যানোব্রিয়ামের যে এখানে একটা গোলাকার একটা খাজ আছে, এটাকে বলা হয় জুগুলার নচ বা সুপ্রা স্টার্নাল নচ, জুগুলার নচ। হ্যাঁ, এখান থেকে আমরা রিব কাউন্ট শুরু করি। এটা রিব যখন আমরা কাউন্ট করবো, ইন্টারকোস্টাল স্পেস, আমরা ইন্টারকোস্টাল স্পেস বিভিন্ন কাজের জন্য ব্যবহার করি, যেমন লিভারের অবস্থান কী, তারপরে লাংসের পানি কোথায় জমেছে, লাংসে পানি বের করার জন্যে, তারপরে হার্টবিট দেখা, আমরা বিভিন্ন জন্য আমরা ইন্টারকোস্টাল স্পেসটা আমরা দেখি। হ্যাঁ, তো স্টেথোস্কোপগুলো আমরা পজিশনে রেখে হার্টবিটগুলো পাওয়ার জন্য বা হার্ট সাউন্ডগুলো পাওয়ার জন্য আমরা ইন্টারকোস্টাল স্পেসটা জানা খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও ইসিজি করার জন্য আমাদের ইন্টারকোস্টাল স্পেসটা জানতে হয়। তো ইন্টারকোস্টাল স্পেস আমরা কীভাবে জানা শুরু করবো? এটা হচ্ছে আমরা ম্যানোব্রিয়াম যে স্টার্নের উপরে যে জুগুলার নসটা আছে বা সুপ্রাস্টার্নাল নসটা আছে, সেখান থেকে আমরা রিপ কাউন্ট শুরু করবো। আচ্ছা, তো এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা যদি সুপ্রাস্টার্নাল নস দিয়ে কাউন্ট না করি, তাহলে আমাদের কাউন্ট করতে হবে ওই যে অ্যাঙ্গেল, যেটা সূক্ষ্মকোণ যেটা করে আছে, সেই সূক্ষ্মকোণ থেকে আমরা কাউন্ট করব। তো এই জন্য হচ্ছে অ্যাঙ্গেলটা খুবই ইম্পর্টেন্ট। সূক্ষ্মকোণ করে দেহের সম্মুখ অবস্থা থাকে। স্টার্নামের ঊর্ধ্বপ্রান্তে একটি খাস থাকে, যেটাকে আমরা জুগুলার নচ বলি। পার্শ্ব কিনারায় ক্লাভিকলে এবং সপ্তম জোড়া পরশুকা যুক্ত থাকে। তাহলে স্টার্নামের পাশে কি যুক্ত থাকে? 7 জোড়া পরশুকা যুক্ত থাকে। আর স্টার্নামের যে উপরের দিকে যে কোণাটা, সেটা ক্লাভিকলের সাথে যুক্ত থাকে। এটাই বলছে পরশুকাগুলো বেশ লম্বা, সরু, চাপা এবং বাঁকা অস্থি। মানবদেহে 12 জোড়া পরশুকা থাকে, 12-24টা পরশুকা থাকে। এই পরশুকা একটা আদর্শ পরশুকা যদি আমরা ধরি, সেই আদর্শ পরশুকার মধ্যে একটা পশ্চাৎ প্রান্তে ফ্যাসেটবাহী একটা মস্তক থাকবে বা ক্যাপিচুলাম থাকবে। ক্যাপিচুলামটা হচ্ছে মস্তক, ফ্যাসেটবাহী মস্তক। আর ক্রেস্টবাহী একটা গ্রীবা থাকবে এবং সংযোগী একটা তলসহ টিউবারকল থাকবে। এবং কোণ সৃষ্টি করে পাকানো দেহ নিয়ে গঠিত। মস্তক থোরাসিক কশেরুকার দেহের সাথে এবং টিউবারকল দিয়ে একই কশেরুকার ট্রান্সভার্সের সাথে যুক্ত থাকে। তাহলে ওই যে রিবের যে মস্তকটা, সেটা কার সাথে যুক্ত থাকবে? এক পাশে থাকবে, পেছন দিকে থাকবে হচ্ছে থোরাসিক কশেরুকার সাথে। থোরাসিক কশেরুকার কার সাথে? দেহের সাথে। এবং টিউবারকল দিয়ে একই কশেরুকার ট্রান্সভার্সের সাথে যুক্ত থাকবে। তাহলে পিছনে কশেরুকার সাথে যুক্ত থাকবে। একটা হচ্ছে মাথার যে মস্তকটা, সেটা ভার্টিব্রার দেহের সাথে যুক্ত থাকবে। রিবের যে মস্তকটা, সেটা ভার্টিব্রার দেহের সাথে যুক্ত থাকবে। আবার একই কশেরুকার টিউবারকল যেটা,
এই টিউবারকল দিয়ে ওই রিবের টিউবারকল দিয়ে ট্রান্সভার্সের সাথে যুক্ত থাকবে। আচ্ছা, পরশুকার সম্মুখ প্রান্ত তরুণাস্থিময়। পরশুকার আমরা জানি সম্মুখ প্রান্তটা তরুণাস্থিময়। পরশুকার পেছনের অংশটা একদম ভাটিপ্রাতে যেয়ে শেষ হয়েছে, কিন্তু সম্মুখ অংশটা ভাটিপ্রাতে যে শেষ হয়নি, মোটামুটি অ্যাঙ্গেলের কাছাকাছি এসে শেষ হয়ে গেছে। এবং এখান থেকে পরবর্তী তরুণাস্থি তৈরি হয়, সেটাই তরুণাস্থিটা স্টার্নামে যুক্ত হবে। স্টার্নামে কিন্তু সরাসরি হাড্ডি যুক্ত হয় না, কিন্তু যুক্ত হয় তরুণাস্থি যে বা কাটলেজ যে হাড্ডির পরে কাটলেজ অংশটা যে এটা হচ্ছে স্টার্নামের সাথে যুক্ত হবে। পরশুকার সম্মুখ প্রান্ত তরুণাস্থিময়। 7 জোড়া পরশুকা এদের তরুণাস্থি দিয়ে স্টার্নামের সাথে যুক্ত থাকে, এগুলো আসল পরশুকা। বাকি 5 জোড়া 8 থেকে 12 স্টার্নামের সাথে যুক্ত নয় বলে এরা নকল পরশুকা। তাহলে স্টার্নামের সাথে যদি পরশুকার তরুণাস্থি যুক্ত হয় তাহলে সেটাই হচ্ছে আসল পরশুকা। এটা হচ্ছে প্রথম 7 জোড়া পরশুকা হচ্ছে এরা হচ্ছে আসল পরশুকা। কিন্তু পরবর্তীতে 8 থেকে 12তম এরা হচ্ছে স্টার্নামের সাথে যুক্ত থাকে না তরুণাস্থির মাধ্যমে, শুধু পিছনে যুক্ত থাকে। যেমন হচ্ছে 8, 9, 10 এরা আবার একসাথে যুক্ত হয়ে সাথে সাথে যুক্ত হয়। এই জন্য 8, 9, 10কে আমরা নকল আসল পরশুকা বলবো না। আর 11, 12 তো এরা ভাসমান থাকে, পিছনে শুধু ভাটির সাথে যুক্ত থাকে, সামনে কারোর সাথে যুক্ত থাকে না, ভাসমান থাকে। এই জন্য 8 থেকে 12কে আমরা বলবো নকল পরশুকা, 1 থেকে 7কে বলবো আমরা আসল পরশুকা বা ট্রু রিব। আচ্ছা, তো আমরা জানি যে 8, 9, 10 এরা তো স্টার্নামের সাথে যুক্ত হয়, কিন্তু কীভাবে যুক্ত হয়? 8, 9 আর 10 এরা আগে নিজেরা তরুণাস্থি গঠন একীভূত হয়, হয়ে কোস্টাল আর্চ তৈরি করে, সেই আর্চটা আবার 7 নাম্বারের সাথে যুক্ত হয়, দিয়ে তারপরে স্টার্নামের সাথে যুক্ত হয়। তাহলে মেনলি স্টার্নামের সাথে যুক্ত হচ্ছে 7 নাম্বার পরশুকা, 8, 9, 10 যুক্ত হচ্ছে না। 11, 12 পরশুকা সামনে মাংসপেশিতে উন্মুক্ত হয়ে থাকে, এরা হচ্ছে সরল ক্ষুদ্র ভাসমান পরশুকা নামে পরিচিত। প্রকৃত পরশুকার উপরে দৈর্ঘ্য উপর থেকে নিচে ক্রমশ বাড়তে থাকবে। প্রকৃত পরশুকা যেটা, সেটা আস্তে আস্তে উপর থেকে নিচে গেলে পরশুকার দৈর্ঘ্যটা বাড়তে থাকবে, কিন্তু নকল পরশুকার ক্ষেত্রে ঘটে উল্টা। উপর থেকে নিচে যত বাড়া যায়, যত বড় নিচে যাওয়া যায়, তত পরশুকার সাইজ তত কমতে থাকে, মানে উল্টা ঘটনা ঘটে আর কি। পরশুকার অন্ততলের নিচের কিনারায় কোস্টালের খাঁজ থাকবে। একটা পরশুকার নিচের দিকে একটা হাত দিলে একটা খাঁজের মতন অংশ দেখা যায়, সেখানে স্নায়ু এবং রক্তবাহিকা থাকবে। হ্যাঁ, স্নায়ু থাকবে, রক্তবাহিকা থাকবে, ইন্টারকোস্টাল আর্টারি, ইন্টারকোস্টাল ভেইন, ইন্টারকোস্টাল নার্ভ এগুলো থাকবে, এবং ইন্টারকোস্টাল নার্ভ থাকবে, ভেইন, আর্টারি, নার্ভ, ভ্যান, আমরা মেডিকেল বলি ভ্যান। এটা ইন্টারকোস্টাল ভেইন, ইন্টারকোস্টাল আর্টারি, ইন্টারকোস্টাল নার্ভ, VAN। প্রথম পরশুকা জোড়া উপরিতলে পেশি সংযোগের জন্য দুটি থাকবে হচ্ছে সাবক্লেভিয়ান ধমনী, এবং শিরা ধরানোর জন্য দুটি খাঁজ থাকে। বহি এবং ইন্টারকোস্টাল পেশি প্রতি 2 কষকের মধ্যে তীর্যকভাবে বিন্যস্ত থাকে। উপরের ও নিচে দুটি কোস্টাল তরুণাস্থির মধ্যবর্তী ফাঁকা স্থান হচ্ছে ইন্টারকোস্টাল স্পেস। দুইটা কশেরুকার মধ্যে একটা যে ফাঁকা জায়গাটা থাকে সেটাকে আমরা বলি ইন্টারকোস্টাল স্পেস। বক্ষপিঞ্জরের কাজ, বক্ষপিঞ্জর আমাদের মেরুদণ্ডকে সুরক্ষা দিচ্ছে, আমাদের লাংসকে সুরক্ষা দিচ্ছে, আমাদের মেরুদণ্ডকে সুরক্ষা না, হার্টকে সুরক্ষা দিচ্ছে এবং ফুসফুস সুরক্ষা দিচ্ছে। হার্ট আর লাংসকে হার্ট এবং লাংসকে সুরক্ষা দিচ্ছে। দুটো অঙ্গ বক্ষপিঞ্জরের মধ্যে সুরক্ষা থাকে। আচ্ছা, উপাঙ্গীয় কঙ্কাল। উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে আমরা পাবো প্রথমে ঊর্ধ্ববাহু, এরপরে ঊর্ধ্ববাহুর মধ্যে আবার আছে ঊর্ধ্ববাহু 2 হাত এবং বক্ষ অস্থিচক্র। নিম্নবাহুর মধ্যে আছে 2 পা এবং শ্রোণী অস্থিচক্র। এগুলো একসাথে হয়ে যে যে আমাদের হাত পা তৈরি করে বা উপাঙ্গ তৈরি করে, এই জন্য এগুলো উপাঙ্গীয় কঙ্কাল। উপাঙ্গের অস্থিসমূহ কি? বক্ষ অস্থিচক্র এবং 2 বাহু নিয়ে উপাঙ্গ গঠিত, ঊর্ধ্বাঙ্গ গঠিত আর কি। দেহের উভয় পাশে 32টি করে মোট 64টি অস্থি ঊর্ধ্বাঙ্গের অন্তর্গত। তাহলে দেহের 2 পাশে 32টা করে মোট 64টি অস্থি ঊর্ধ্বাঙ্গের অন্তর্গত। আমরা জানি হাতে অস্থি থাকে কয়টা? হাতে অস্থি থাকে 30টা, তাই না? তো 32টা কোত্থেকে আসলো? 32টা আসলো কারণ ডান পাশে একটা হাতের সাথে একটা ক্ল্যাভিকল আছে, একটা স্ক্যাপুলা আছে, মিলে 32টা। 2 পাশে 32 64টা অস্থি নিয়ে হাতের অস্থি গঠিত বা ঊর্ধ্বাঙ্গের অস্থি গঠিত। তো বক্ষ অস্থিচক্র মানুষের অস্থিচক্র 2 জোড়া অস্থি নিয়ে গঠিত, 1 জোড়া ক্ল্যাভিকল, 1 জোড়া স্ক্যাপুলা। ক্ল্যাভিকলটা দেখতে ইটালিক এফের মতো, দেখতে একটু বাঁকানো টাইপের, ইটালিক এফ যেরকম বাঁকানো সেরকম একটু বাঁকানো দেখতে। এটি একটি দেহ এবং 2 প্রান্ত নিয়ে গঠিত। ক্ল্যাভিকল দেখতে একটু বাঁকানো অস্থি, হ্যাঁ, এবং এর 2 প্রান্ত থাকে, এবং এর একটা দেহ থাকে মধ্যে এবং 2 প্রান্তে 2টা প্রান্ত থাকে। এক প্রান্তের নাম হচ্ছে স্টার্নালিন, এক পাশের নাম হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস। স্টার্নাল প্রসেস এবং আরেকটা হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস। স্টার্নাল প্রসেসটা কার সাথে যুক্ত থাকবে? ক্ল্যাভিকলের স্টার্নাল প্রসেসটা ম্যানোব্রিয়ামের সাথে যুক্ত থাকবে, যেহেতু স্টার্নাল এই জন্য স্টার্নামের সাথে যুক্ত থাকবে, স্টার্নামের ম্যানোব্রিয়ামের সাথে যুক্ত থাকবে। আর অ্যাক্রোমিয়াল যে প্রসেসটা, এটা কার সাথে যুক্ত থাকবে? এটা হচ্ছে স্ক্যাপুলায় যুক্ত থাকবে। স্ক্যাপুলার অ্যাক্রোমিয়াল যে প্রসেস তার সাথে যুক্ত থাকবে, স্ক্যাপুলা যুক্ত থাকবে। অ্যাক্রোমিয়াল প্রসেসটা স্ক্যাপুলা যুক্ত হবে, আর স্টার্নাল প্রসেসটা স্টার্নামের ম্যানোব্রিয়ামে যুক্ত থাকবে। আচ্ছা, স্ক্যাপুলা দেখতে কেমন? স্ক্যাপুলা দেখতে অনেকটা চাপা এবং
ত্রিভুজের মতন অস্থি, চাপা অস্থি এবং ত্রিভুজের মতো অস্থি। এর একটি সম্মুখ বা কোস্টাল তল আছে, একটি পশ্চাৎ তল বা কোরাকয়েড প্রসেস আছে এবং একটি অ্যাক্রোমিয়াল প্রসেস এবং এর সাথে গ্লিনয়েড গহ্বর আছে। তো স্ক্যাপুলা দেখতে চাপা ত্রিকোণাকার অস্থি, এটি সম্মুখে থাকবে কোস্টাল তল, কারণ এখানে সম্মুখ তলটাতে রিব যুক্ত থাকবে, এই জন্য কোস্টাল তল। আর পশ্চাৎ তলকে আমরা বলি কোরাকয়েড প্রসেস এবং একটি অ্যাক্রোমিয়াল প্রসেস থাকবে, কোরাকয়েড প্রসেস থাকবে, অ্যাক্রোমিয়াল প্রসেস থাকবে এবং একটা গ্লিনয়েড গহ্বর থাকবে। গ্লিনয়েড গহ্বরের সাথে কি যুক্ত হয়? গ্লিনয়েড গহ্বরের সাথে আমাদের হিউমেরাসটা যুক্ত হয়, হিউমেরাসের মস্তকটা যুক্ত হয়। তাহলে আমাদের ফিমার কার সাথে যুক্ত হয়? ফিমার হচ্ছে আমাদের ফিমারটা আমাদের হিপ বোনের অ্যাসিটাবুলামে যুক্ত থাকে, এটা মনে রাখতে হবে। এটা মোটামুটি অনেকেরই ভুল হয়। আমাদের হিউমেরাসের মস্তকটা যুক্ত হয় কোথায়? গ্লিনয়েড গহ্বর। গ্লিনয়েড গহ্বর কার অংশ? স্ক্যাপুলার অংশ। আর আমাদের ফিমার যুক্ত হয় কার সাথে? ফিমার যুক্ত হয় আমাদের অ্যাসিটাবুলামে, তাই না? অ্যাসিটাবুলাম কার অংশ? অ্যাসিটাবুলাম হচ্ছে আমাদের হিপ বোনের অংশ, এটা মনে রাখতে হবে। তাহলে স্ক্যাপুলা দেখতে চাপা ত্রিকোণাকার অস্থি, এটি সম্মুখ দিকে কোস্টাল তল থাকবে, পশ্চাৎ দিকে থাকবে কোরাকয়েড প্রসেস এবং একটি অ্যাক্রোমিয়াল প্রসেস এবং গ্লিনয়েড গহ্বর। সম্মুখ তল পরশুকার দিকে মুখ করে থাকে, এতে সাব স্ক্যাপুলার ফসা থাকে। সম্মুখ দিকটা কার দিকে থাকে? সম্মুখ দিকটা হচ্ছে পরশুকাগুলোর দিকে মুখ করে থাকে, একটা গহ্বরের মতো একটা ফসা বা একটা গর্তের মতো থাকে, সেটাকে বলা হয় সাব স্ক্যাপুলার ফসা। সাব স্ক্যাপুলার ফসাতে কি যুক্ত থাকে? একটা মাসল যুক্ত থাকে, সেই মাসলটার নাম হচ্ছে সাব স্ক্যাপুলারিস মাসল। হ্যাঁ, আচ্ছা, এটা তো গেল হচ্ছে পরশুকার সম্মুখতল। পশ্চাৎতলে কি থাকবে? পশ্চাৎতলে আচ্ছা, ওটা আমরা সামনে দেখব। গ্লিনয়েড গহ্বর, গ্লিনয়েড গহ্বরে হিউমেরাসের মস্তকটা আটকানো থাকে। আর ফিমারের মস্তক আটকানো থাকে কোথায়? অ্যাসিটাবুলামে, যেটা হিপবোনের পার্ট। পশ্চাৎ পার্টে একটা কাটা থাকবে, সেটার নাম হচ্ছে স্ক্যাপুলার কাটা, এবং কাটার উপরের অংশটাকে বলা হয় সুপ্রাস্পাইনাস ফসা, সুপ্রাস্পাইনাস, এবং নিচের অংশটা হচ্ছে ইনফ্রাস্পাইনাস ফসা। দুটা ফসা, স্ক্যাপুলার পশ্চাৎতলকে দুইটা ফসায় ভাগ করে। সম্মুখতল হচ্ছে একটা ফসা, সেটার নাম হচ্ছে সাব স্ক্যাপুলার ফসা, আর পশ্চাৎতলটা হচ্ছে দুইটা ফসা, একটা হচ্ছে সুপ্রাস্পাইনাস, একটা হচ্ছে ইনফ্রাস্পাইনাস, কিন্তু আলাদা করলো কে? দুইটা ফসাকে আলাদা করলো কে? স্ক্যাপুলার কাটা। এরপরে বাহুর অস্থি। বাহুর অস্থি মানে আমাদের হাতের অস্থি। বাহুর অস্থি তিন অংশে বিভক্ত, একটা হচ্ছে ঊর্ধ্ববাহু, সম্মুখ বাহু এবং হাতের অস্থি। ঊর্ধ্ববাহু বা হিউমেরাস নামে একটি লম্বা নলাকার হাড় গঠিত। এর ঊর্ধ্ব প্রান্তে রয়েছে মসৃণ গোল মস্তক, যা স্ক্যাপুলার গ্লিনয়েড গহ্বরে ঢুকানো থাকে বা প্রবিষ্ট থাকে। এছাড়াও এতে ছোট বড় টিউবারকল আছে। আচ্ছা, এখানে একটা জিনিস, সেটা হচ্ছে হিউমেরাসে কি থাকে? হিউমেরাসে থাকে ছোট বড় টিউবারকল। যদি হিউমেরাসে ছোট বড় টিউবারকল থাকে, তাহলে ফিমারে কি থাকে? ফিমারে ছোট বড় টিউবারকল থাকবে। ফিমারে ছোট বড় টিউবারকলের জায়গায় ছোট বড় ট্রক্যান্টর থাকে, এটা মনে রাখতে হবে। হিউমেরাস থাকে ছোট বড় টিউবারকল, আর ফিমারে থাকে ছোট বড় ট্রক্যান্টর। আচ্ছা, ঊর্ধ্ববাহু অস্থি বা ঊর্ধ্ববাহু হিউমেরাস নামে একটি লম্বা নলাকার হাড়ে গঠিত। এর নলাকার কেন বলছে? কারণ এর ভিতরে বোন ম্যারো থাকে, এই জন্য নলাকার, বোন ম্যারো ক্যাভিটি থাকে। আচ্ছা, এর ঊর্ধ্ব প্রান্তে রয়েছে মসৃণ গোল মস্তক, যা স্ক্যাপুলার গ্লিনয়েড গহ্বরে। তাহলে হিউমেরাস কোথায় যুক্ত থাকে? স্ক্যাপুলার গ্লিনয়েড গহ্বরে যুক্ত থাকে। এই যে স্ক্যাপুলা, তার গ্লিনয়েড গহ্বর এখানে যুক্ত আছে, হিউমেরাসের মস্তক। আচ্ছা, আর তার সাথে থাকবে যেখানে ছোট আর বড় টিউবারকল থাকবে, এর মাঝখানে থাকবে অ্যানাটমিক্যাল গ্রিবা। তাহলে বোন ম্যারো হিউমেরাসে কিন্তু দুইটা গ্রিবা থাকে, একটা হচ্ছে দুইটা গলা থাকে, একটা হচ্ছে অ্যানাটমিক্যাল গ্রিবা, একটা হচ্ছে সার্জিক্যাল গ্রিবা। অ্যানাটমিক্যাল গ্রিবা দেখতে গ্রিবার মতো, গলার মতো, সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল গ্রিবা। আর যেখানে হচ্ছে আঘাত লাগলে যে অংশটা ভেঙে যায়, সেটাকে আমরা বলি সার্জিক্যাল গ্রিবা। আচ্ছা, টিউবারকলের নিচে সরু অংশ থেকে হিউমেরাসের মূল দেহ গঠিত হয়, যাকে বলা হয় সার্জিক্যাল গ্রিবা। এই যে অ্যানাটমিক্যাল গ্রিবা, সার্জিক্যাল গ্রিবা আলাদা। অ্যানাটমিক্যাল গ্রিবা দেখতে অ্যানাটমিক্যালি দেখে মনে হয় যে গলার মতো, আর সার্জিক্যাল গ্রিবা মানে হচ্ছে যেখানে আঘাত লাগলে যেখানে ফ্র্যাকচার হয়, হিউমেরাসে যেখানে ফ্র্যাকচার, সেটা হচ্ছে সার্জিক্যাল গ্রিবা। কারণ এই যে সার্জিক্যাল গ্রিবা বলা হয় কারণ দুর্ঘটনায় এই অংশে সচরাচর ফাটল ধরে। মূল দেহের মধ্যভাগে পেশি সংযোগের জন্য খসখসে ডেল্টয়েড রিজ রয়েছে। তো ডেল্টয়েড রিজে ডেল্টয়েড মাসল যুক্ত হয়, তাই না? তাহলে এই যে দেহের মূল অংশ, হিউমেরাসের মূল অংশ যেখানে, সেখানে সংযুক্তির জন্য খসখসে একটা এরিয়া আছে, যেটাকে বলে ডেল্টয়েড রিজ। দেহের কিনারা নিম্নপ্রান্তে এসে এপিকন্ডাইল গঠন করে। দেহের কিনারা নিচে নিম্নপ্রান্তে এসে এপিকন্ডাইল গঠন করে। এপিকন্ডাইল নিচে কন্ডাইল থাকে, যা ক্যাপিসুলাম এবং টকলেয় বিভক্ত থাকে। তাহলে এদের নিচের অংশ যেটা হিউমেরাসের যে নিচের অংশটা আস্তে 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 এসে দুটা এপিকন্ডাইল গঠন করবে। এপিকন্ডাইল বা উঁচু অংশ, ছোটো ছোটো দুটো উঁচু অংশ গঠন করবে। এপিকন্ডাইলে থাকে ক্যাপিসুলাম এবং ট্রকলিয়া। ব্যবহারিকে খুব সুন্দর এটা দেখানো হয়েছে, ক্যাপিসুলাম এবং ট্রকলিয়া। এই যে হিউমেরাসের নিচের অংশটা এই যে এসে দুইটা অংশে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে ট্রকলিয়া, একটা হচ্ছে ক্যাপিসুলাম। আর এই যে দুইটা এপিকন্ডাইল, এপাশে একটা এপিকন্ডাইল, এপাশে একটা এপিকন্ডাইল গঠন করছে, এবং ট্রকলিয়া এবং ক্যাপিসুলাম গঠন করছে। ট্রকলিয়াটা এখানে দেখানো হয়েছে, কিন্তু ক্যাপিসুলামটা দেখানো হয়নি। যাই হোক, দুইটা ট্রকলিয়া এবং ক্যাপিসুলাম গঠন করছে। সম্মুখ বাহুর অস্থি বা রেডিয়াস আলনা,
এরপরে আমরা হাতের ঊর্ধ্ববাহুর অস্থি পেলাম এবং সম্মুখবাহুর অস্থি। সম্মুখবাহুর অস্থির মধ্যে আছে রেডিয়াস আলনা, সম্মুখবাহুর দুটি অস্থি নলাকার এবং ঘন সংলগ্ন অস্থি নিয়ে গঠিত। আলনা, রেডিয়াস, অন্তর্ভাগের অস্থিটা আলনা থাকে ভেতরের দিকে, আর রেডিয়াস থাকে বাইরের দিকে। এর ঊর্ধ্ব প্রান্ত করোনয়েড প্রসেস, রেডিয়াস আলনার ঊর্ধ্ব প্রান্তে থাকবে হচ্ছে করোনয়েড প্রসেস, ওলেক্রনাল প্রসেস এবং একটি চকলিয়ার নচ এবং একটি টিউবারসিটি বা অর্বুদ। তাহলে ঊর্ধ্ব দিকে থাকবে করোনয়েড প্রসেস, ওলেক্রনাল প্রসেস, টিউবারসিটি বা অর্বুদ এবং ট্রকলিয়ার নচ। ঊর্ধ্বপ্রান্তে একটি খাতসহ মাথা, গ্রীবা, অর্বুদ, নিম্নপ্রান্তে কার্পাল অস্থি সংযোগ তল, একটি স্টাইলয়েড প্রসেস, ঊর্ধ্বপ্রান্তে রেডিয়াস অ্যানুলার পেশিতে এবং বাকি অংশ অ্যান্টিব্রাকিয়াল ঝিলিতে যুক্ত থাকে। তাহলে ঊর্ধ্বপ্রান্তে যে রেডিয়াস এবং আলনা কী পেশিতে যুক্ত থাকে? অ্যানুলার পেশিতে। এরা হাতটা ঘোরাতে হয় তো, এই জন্য চারপাশে অ্যানুলার পেশি থাকে, হ্যাঁ, অ্যানুলার পেশি যুক্ত থাকে, আর বাকি অংশ থাকে হচ্ছে অ্যান্টিব্রাকিয়াল ঝিল্লি দিয়ে যুক্ত থাকে। হাতের অস্থি। আচ্ছা, আমরা হাত বলতে কি বুঝি? আমরা সমস্ত হাতটাই বুঝি। হাত বলতে কবজি থেকে যে অংশটা সেটা হচ্ছে হাত, হ্যাঁ। তাহলে কবজি, করতল এবং আঙ্গুল, এই তিনটা হচ্ছে হাত। তো হাত হচ্ছে দুই সারিতে 4টি করে মোট 8টি ছোট ছোট অস্থি নিয়ে কার্পাল বোনস। তো দুই সারিতে কী কী? এই সারিটা দুটা মনে রাখতে হবে, কোন সারিতে কী সেটা মনে রাখতে হবে। প্রথমে হচ্ছে স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুয়েটাল এবং পিসিফর্ম। তারপরে সাথে হচ্ছে ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজয়েড, ক্যাপিটেট, হমেট। এটা মনে রাখতে হবে। এর সাথে উল্টাপাল্টা হয় কার সাথে? এর সাথে উল্টাপাল্টা হচ্ছে টার্সাল বোনস। টার্সাল বোনসটা কয়টা? 7টা। একটা ট্যালাস, একটা ক্যালকিনিয়াস, একটা কিউবয়েড, একটা নেভিকুলার এবং 3টা কিউনিফর্ম। এই 7টা। আর কবজির অস্থি বা কার্পাল বোনস হচ্ছে 8টি। স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুয়েটাল, পিসিফর্ম এক সারিতে, আর ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজয়েড, ক্যাপিটেট, হমেট আরেক সারিতে। এটা মনে রাখতে হবে। কবজি গঠন করে দুই সারিতে স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুয়েটাল, পিসিফর্ম এবং প্রান্তের দিকে থাকবে ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজয়েড, ক্যাপিটেট, হমেট। এরপরে আমাদের কবজির অস্থি গেল, এরপর আমাদের করতলে 5টি অস্থি থাকবে, এদেরকে বলা হয় মেটাকার্পাল, নট মেটাটার্সাল, মেটাকার্পাল। এগুলো লম্বা নলাকার, একটি গোড়া, শ্যাফট এবং মাথা নিয়ে গঠিত। এই ছোটো ছোটো বোনসগুলোকে বলা হয় মিনিয়েচার লং বোনস, হ্যাঁ। তো এগুলো দরকার না, যাই হোক, এগুলো লং বোনসের মধ্যে কিন্তু সাইজে ছোটো, এই জন্য মিনিয়েচার লং বোন হয়। যাই হোক, এগুলো লম্বা নলাকার এবং একটি গোড়া, শ্যাফট এবং মাথা নিয়ে গঠিত। একটা গোড়া থাকবে, একটা শ্যাফট থাকবে এবং একটা মাথা থাকবে। আঙ্গুলের অস্থিগুলোর নামকে আমরা বলি ফ্যালাঞ্জেস। তো শুধু বুড়া আঙ্গুলটা হচ্ছে 2টা ফ্যালাঞ্জেস থাকবে, বাকি আঙ্গুলে 3টা করে ফ্যালাঞ্জেস থাকবে। ফ্যালাংস থেকে আসছে ফ্যালাঞ্জেস, এক বছরের ফ্যালাংস, বহু বছরের ফ্যালাঞ্জেস। এগুলো খাটো এবং নলাকার বোনস, বৃদ্ধ আঙ্গুলে 2টা থাকে, বাকি অন্য আঙ্গুলে 3টা করে ফ্যালাঞ্জেস থাকে। এরপরে নিম্নাঙ্গের অস্থির মধ্যে কি থাকবে? নিম্নাঙ্গের অস্থির মধ্যে থাকবে হিপ বোন, তাই না? তো শ্রোণী অস্থি চক্র বা 2 পা নিয়ে আমাদের নিম্নাঙ্গের অস্থি গঠিত। দেহের উভয় পাশে কয়টা বোনস আছে? আচ্ছা, দেহের উভয় পাশে 31টি করে মোট 62টি অস্থি নিয়ে নিম্নাঙ্গের অস্থি গঠিত। এখন কথা হচ্ছে, আমরা তো পড়লাম যে পায়ে অস্থি থাকে 60টি করে, পায়ে অস্থি থাকে 60টি, 30টি 30টি 60টি, এক পায়ে অস্থি থাকে 30টি, আর এক পায়ে অস্থি থাকে 30টি 30টি 60। তাহলে 62টা কীভাবে হলো? বা 31টা 62টি কীভাবে হলো? আমাদের পায়ের অস্থি 30টা, ঠিক আছে, কিন্তু তার সাথে একটা হিপ বোনস যুক্ত হবে। পা আমাদের শরীরের সাথে কিসের মাধ্যমে যুক্ত থাকে? হিপ বোনসের সাথে যুক্ত থাকে, এই জন্য হিপ বোনসটা কাউন্ট হবে পায়ের অস্থির মধ্যে। তাহলে শ্রোণী অস্থি চক্র এবং 2 পা নিয়ে আমাদের নিম্নাঙ্গ গঠন করে। দেহের উভয় পাশে 31টি করে মোট 62টি অস্থি নিয়ে নিম্নাঙ্গের অন্তর্গত। এর মধ্যে থাকবে শ্রোণী অস্থি চক্র। শ্রোণী অস্থি চক্রের মধ্যে আছে ইলিয়াম, না, শ্রোণী অস্থির মধ্যে হবে আইলিয়াম, ILIUM। আর ইলিয়াম হলে সেটা হবে ডিউডেনাম, জিজুনাম, ইলিয়াম, মানে ক্ষুদ্রান্ত পার্ট। তো এখানে আইলিয়াম হচ্ছে না, যদিও বাংলা বানানটা একই, ইলিয়াম। তো ইলিয়াম এবং ইস্চিয়াম পিউবিস, আইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস নিয়ে গঠিত হিপবোন। প্রাপ্তবয়স্ক মানবে এগুলো অস্থিগুলো একত্রিত হয়ে একটা নিতম্বাস্থি বা হিপবোন গঠন করে। অনেকে এটাকে এনুমিনেট বোন বলে, যেহেতু কোনো নির্দিষ্ট শেপ নেই, এই জন্য এনুমিনেট বোন বা ইরেগুলার বোন। আচ্ছা, দুটা নিতম্বাস্থি একত্রে যদি মিলিত হয়ে একটা সিমফাইসিস পিউবিস গঠন করে, যেহেতু মিডলাইন বরাবর, এই জন্য সিমফাইসিস বলা হয়, সিমফাইসিস পিউবিস। ইলিয়ামটি দেহ এবং ডানায় বিভক্ত। ইলিয়ামকে আমরা দেখতে পাচ্ছি একটা দেহ এবং একটা ডানার মতন অংশ, হ্যাঁ। ইলিয়াম, এটা হচ্ছে ইলিয়াম অংশটা হচ্ছে ডানার মতো যেটা অংশ, একটা দেহ আর একটা ডানা থাকে। ইলিয়াম দেহ ডানায় বিভক্ত। ডানার কিনারাকে ইলিয়াক ঝুঁটি বলা হয় বা ক্রেস্ট বলা হয়, হ্যাঁ। তো এখানে 2টা টিউবারকল থাকে, একটা হচ্ছে অ্যান্ট্রো সুপিরিয়র ইলিয়াক স্পাইন, একটা হচ্ছে পোস্টো সুপিরিয়র ইলিয়াক স্পাইন। এটা জেনে কি লাভ? এটা জেনে লাভ আছে, কারণ কারো যদি অ্যাপেন্ডিসাইটিস হয়, তাহলে এই আম্বিলিকাস বা নাভি থেকে এই অ্যান্ট্রো ইলিয়াক স্পাইন, এখান থেকে একটা রেখা টানতে হবে। রেখা টেনে 1/3 বাইরের দিকে 1/3, মানে ল্যাটারাল 1/3 আর মিডিয়াল 2/3 বরাবর যে জাংশনটা হয়, সেই জাংশন বরাবর হাত দিলে যদি ব্যথা পায়, তাহলে বুঝতে হবে পেশেন্টের অ্যাপেন্ডিসাইটিসের একটা সম্ভাবনা আছে। সেটাকে আমরা বলি ম্যাকবার্নস পয়েন্ট। তো ম্যাকবার্নস পয়েন্টটা ধরতে হলে আমাদের অ্যান্ট্রোসুপিরিয়র ইলিয়াক স্পাইনটা ধরতে হবে। এজন্য ইলিয়ামের যে ক্রেস্টটা সেটা ইম্পর্টেন্ট। তো ডানার কিনারে ইলিয়াক ঝুঁটি
থাকে, কিনারা দুটি পশ্চাৎ সুপিরিয়র কাটা থাকে এবং এর নিচে থাকে সম্মুখ ইনফিরিয়র এবং পশ্চাৎ ইনফিরিয়র কাটা। তাছাড়া ইলিয়ামে আর্কুয়েট রেখা বলে একটা লাইন আছে, আর্কুয়েট লাইন বা আর্কুয়েট রেখা, ইলিয়াক ফসা আছে, গ্লুটিয়াল রেখা আছে এবং একটি অরিকুলার সংযোগী তল রয়েছে। এরপরে ইলিয়াম, আইলিয়াম, এরপরে পিউবিস, তারপরে ইসচিয়াম। পিউবিসটা কি? দেহ এবং দুটি শাখায় বিভক্ত। পিউবিস হচ্ছে দেহ এবং দুটি শাখায় বিভক্ত। পিউবিস কোন অংশটা? এই যে এটা হচ্ছে পিউবিস। পিউবিস হচ্ছে এটা অংশ, দেহ এবং দুটি শাখায় বিভক্ত। ইসচিয়ামটা কোনটা? ইসচিয়াম হচ্ছে এটা। ইসচিয়ামের মধ্যে এটা হচ্ছে আইলিয়াম, এটা হচ্ছে ইসচিয়াম, আইলিয়াম, ইসচিয়াম, আর এটা হচ্ছে পিউবিস। এই অংশটা হচ্ছে পিউবিস। আচ্ছা, এই যে দুটা পিউবিস যুক্ত হয়েছে পিউবিক সিমফাইসিস বলা হয়। আচ্ছা, পিউবিস হচ্ছে দেহ দুটি শাখায় বিভক্ত, শাখা দুটি ঊর্ধ্ব এবং নিম্ন র্যামি বিভক্ত। ঊর্ধ্ব র্যাম আছে একটি পিউবিক অর্বুদ বা টিউবারসিটি থাকবে। এই যে ঊর্ধ্ব র্যামিটা, যেটা উপরে যে র্যামিটা, এটাতে একটা টিউবারসিটি থাকবে। আর যে নিচের র্যামি সেটা হচ্ছে অবটুরেটর ফোরামেন বলে একটা জিনিস তৈরি করবে। আচ্ছা, যাই হোক, পিউবিক অর্বুদ একটি পিউবিক ঝুড়ি থাকে। ইলিয়াম তো এটা অংশ ডানার মতো। এরপর ইসচিয়াম। ইসচিয়াম হচ্ছে দেহ ঊর্ধ্ব নিম্ন র্যামি, ইসচিয়াল অর্বুদ এবং ইসচিয়াল কাটা থাকবে। ইসচিয়াল অর্বুদ, ইসচিয়াল কাটা থাকবে ইসচিয়ামে। আচ্ছা, কাটাটি বেশ বড়। ইসচিয়াল ছিদ্রকে ছোটটি থেকে পৃথক করে। পিউবিক এবং ইসচিয়াল র্যামি অবটুরেটর ছিদ্রকে বেষ্টন করে। অবটুরেটর ছিদ্র কোনটা? এই যে এটা হচ্ছে অবটুরেটর ফোরামেন বা অবটুরেটর ছিদ্র। হ্যাঁ, এটা ঢেকে রাখে মেনলি ইসচিয়াম আর পিউবিস দুইটা মিলে এটা আসলে ঢেকে রাখে। তাহলে পিউবিক ইসচিয়াম র্যামি অবটুরেটর ছিদ্রকে বেষ্টন করে রাখে। ছিদ্রটি প্রায় সম্পূর্ণরূপে যোজক টিস্যু ঝিল্লিতে আবৃত। ইলিয়াম, ইসচিয়াম, পিউবিসের সংযোগস্থলে অ্যাস্টাবুলাম নামক একটি অগভীর অংশ রয়েছে। তাহলে এই যে ইলিয়াম, ইসচিয়াম, ইলিয়াম, ইসচিয়াম, এই যে ইলিয়াম এটা, ইসচিয়াম হচ্ছে এটা, আর পিউবিস হচ্ছে এটা। মানে এটা পিউবিস এখান থেকে এ পর্যন্ত, এটা অর্ধেক পার্ট, এটা অর্ধেক পার্ট যদি আমরা নিই তাহলে এটা সহ এটা হচ্ছে অর্ধেক পার্টটা হচ্ছে পিউবিস। আর এটা যদি আমরা, এটা ইসচিয়াম, এটা হচ্ছে এখান থেকে এ অর্ধেক পার্ট পর্যন্ত হচ্ছে ইসচিয়াম, আর ইলিয়াম হচ্ছে এ পর্যন্ত। উপরে ডানার মতো অংশ, এটা হচ্ছে ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস। তাহলে ইলিয়াম, আইলিয়াম, ইসচিয়াম এবং পিউবিস এর তিনটার জাংশনে যেটা থাকে সেটাকে আমরা বলবো অ্যাসিটাবুলাম। অ্যাসিটাবুলাম আইলিয়াম, ইসচিয়াম, পিউবিসকে তিন ভাগে ভাগ করে। তো এখানে থাকে হচ্ছে অ্যাসিটাবুলাম। অ্যাসিটাবুলামের কাজ কি? অ্যাসিটাবুলাম হচ্ছে ফিমারের মস্তককে আটকে রাখে। অগভীর অংশ রয়েছে, এটা কিন্তু অগভীর অংশ, অগভীর একটা, এটা কিন্তু গভীর অংশ না, অগভীর অংশ। ফিমারের মস্তক এখানে আটকানো থাকে। শ্রোণস্থি চক্রের কাজ কি? শ্রোণস্থি চক্রে বস্তিকোটর থাকে, মূত্রাশয় থাকে, অন্ত্রের বিভিন্ন অন্ত্রের নিম্নাংশ থাকে ইত্যাদি এখানে অবলম্বন পায়, ভার বহন করে, সুরক্ষা করা শ্রোণস্থি চক্রের কাজ। ফিমারের মস্তক এখানে অ্যাসিটাবুলামের সাথে যুক্ত থাকে, আমাদের চলাফেরা করতে সহায়তা করে। ফিমারের মস্তকটা অ্যাসিটাবুলামের সংযুক্ত থাকে, চলাফেরা করতে সহায়তা করে। এই যে আমরা বলছিলাম না ইলিয়াম আর আইলিয়ামের মধ্যে পার্থক্য আছে, ILIUM, এটা হচ্ছে আমাদের বোনসের পার্ট, আইলিয়াম, ইসচিয়াম, পিউবিস। আর ILEUM এটা কি? এটা হচ্ছে আমাদের ডিউটেনাম জিজোনাম, ইলিয়াম, সেই ইলিয়ামের অংশ। মানে আইলিয়ামটা মেরুদণ্ডী প্রাণীদের শনিচক্রের একটি বিশেষ অস্থি, আর ইলিয়ামটা যেটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর এবং কিছু অমেরুদণ্ডী প্রাণীর পুষ্টিক নালীর ক্ষুদ্রাংশের একটি অংশ। আইলিয়াম যেটা সেটা হচ্ছে ডানার মতো দেখতে, একটু ডানার মতো দেখতে, আর ইলিয়াম যেটা সেটা সরু নালী, পেঁচানো সরু নালী। আইলিয়াম এটা হচ্ছে অস্থি নির্মিত, আর ইলিয়াম এটা বিভিন্ন পেশি স্তরে গঠিত। আমরা জানি ক্ষুদ্রান্তের বিভিন্ন পেশি স্তর আছে, সেরোসা, মাসল লেয়ার, সাবমিউকোসা, মাস্কুলারিস মিউকোসা, মিউকোসা, এই বিভিন্ন মাসল লেয়ারে তৈরি বা বিভিন্ন পেশি স্তরে তৈরি। আইলিয়াম এটা হচ্ছে ফিমারকে মেরুদণ্ডের সাথে যুক্ত রাখে। আইলিয়াম, ইসচিয়াম, পিউবিস মিলে আইলিয়াম, ইসচিয়াম, পিউবিস তিনটার মধ্যে থাকে অ্যাসিটাবুলাম। অ্যাসিটাবুলামের সাথে ফিমারের মস্তক যুক্ত থাকে, এই জন্য আমরা বলতে পারি ফিমারকে মেরুদণ্ডের সাথে যুক্ত রাখে। ফিমারকে মেরুদণ্ডের সাথে যুক্ত রাখে আইলিয়াম। আচ্ছা, বা অক্ষীয় কঙ্কালের সাথে যুক্ত রাখে, মেরুদণ্ডের সাথে না, ঠিক অক্ষীয় কঙ্কালের সাথে যুক্ত রাখে। আচ্ছা, আরেকটা হচ্ছে ইলিয়াম। ইলিয়ামটা কি? খাদ্য পরিপাক এবং শোষণে সাহায্য করে। পুরুষ আর মহিলা শ্রোণীচক্রের মধ্যে পার্থক্য আছে, তাই না? ছেলেরা তো ছেলেদের তো ডেলিভারি করতে হয় না, মেয়েরা তো ডেলিভারি করে, তাই না? এই জন্যে হিপবোনের গঠনটা কিন্তু আলাদা। মেয়েদের হিপবোনের যে ছিদ্রটা, মানে আমরা বলতে পারি যেটাকে পেলভিসের ছিদ্র, সেই পেলভিসের ছিদ্র মহিলাদের কিন্তু বড় থাকে, ছেলেদের পেলভিস ছিদ্রটা বড়, ছোট থাকে। হ্যাঁ, ছেলেদের হিপবোনটা একটু মোটা টাইপের, আর মেয়েদের হিপবোনটা চিকন, কিন্তু যে গভীরতা সেই গভীরতাটা বেশি বা ছিদ্রটা বেশি, পেলভিসের ছিদ্রটা বেশি। আচ্ছা, তো পুরুষ শনিচক্র এবং মহিলা শনিচক্র বা মেয়েদের শনিচক্রের মধ্যে পার্থক্য কী? পুরুষের শনিচক্রের অস্থিটা বেশি ভারী,
পুরুষের হাড়টি বেশি ভারী, এই জন্য পুরুষের ওজন বেশি হয়, তাই না? পুরুষের হাড়গুলো বেশি মোটা হয়, মেয়েদের হাড় বেশি পাতলা হয়। তো পুরুষের হাড় হিপ বোনের যে অস্থি সেটা ভারী থাকে এবং আকারে বড় থাকে, আর মহিলাদের হালকা থাকে, আকারে ছোট থাকে। পুরুষের পেলভিসের ছিদ্রটা অপেক্ষাকৃত ছোট থাকে, আর মেয়েদের হচ্ছে পেলভিসের ছিদ্র অধিকতর বড় থাকে। পুরুষের হচ্ছে স্যাক্রাম যেটা থাকে, পুরুষের যে স্যাক্রামটা থাকে স্যাক্রামটা সরু থাকে, আর মহিলাদের যে স্যাক্রাম সেটা খাটো, প্রশস্ত এবং চ্যাপ্টা থাকে। হ্যাঁ, স্যাক্রামটা পুরুষের ছোট থাকে, আর মহিলাদের স্যাক্রাম খাটো, প্রশস্ত এবং চ্যাপ্টা থাকে। পুরুষের সিম্ফাইসিস পিউবিস যেটা সেটা অগভীর, হ্যাঁ, আর মেয়েদের সিম্ফাইসিস পিউবিসটা গভীরতর। হ্যাঁ, প্রেগনেন্সির সময় সেটা মানে ডেলিভারির সময় সেটা আরও বেশি গভীর হয়, তখন সহজে বের হয়ে আসতে পারে বাচ্চাটা। অ্যাসিটাবুলাম হচ্ছে বড় এবং পার্শ্ব অভিমুখী। হ্যাঁ, পুরুষের অ্যাসিটাবুলাম বড় এবং পার্শ্ব অভিমুখী, আর মহিলাদের অ্যাসিটাবুলাম ছোট এবং সম্মুখ অভিমুখী। আচ্ছা, পুরুষের যেহেতু অ্যাসিটাবুলাম পার্শ্ব অভিমুখী, এই জন্য ছেলেরা পা ফাঁকা করে বসতে পারে, আর মেয়েদের যেহেতু অ্যাসিটাবুলামটা সম্মুখ অভিমুখী এবং ছোট, এই জন্য মেয়েরা পা ফাঁকা করে বসতে পারে না, সাধারণত বসে না, একসাথে পা দুটো একসাথে করে বসে। আচ্ছা, পায়ের অস্থি হচ্ছে মানুষের পা, ঊর্ধ্ব নিম্ন পা এবং চরণ নিয়ে গঠিত। মানুষের পায়ের মধ্যে থাকবে ঊর্ধ্ব পা, নিম্ন পা এবং চরণ, তাই না? ঊর্ধ্ব পা অস্থি হচ্ছে ফিমার হচ্ছে মানুষের অস্থির মধ্যে সবচেয়ে বড় অস্থি। এর ঊর্ধ্ব প্রান্তে একটা গোল মস্তক গ্রীবা এবং ছোট বড় ট্রক্যান্টর আছে। আমরা ফিমারে দেখছিলাম ছোট বড় টিউবারকুল আছে, আর ফিমারে থাকবে ছোট বড় ট্রক্যান্টর। এর দেহটি শক্ত নলাকার, এর পশ্চাৎ একটি অমসৃণ নাল থাকবে, নিম্ন প্রান্তে দুটি কন্ডাইল থাকবে, দুটি কন্ডাইলের মাঝখানে একটি আন্তঃকর্নিয়াল ছিদ্র থাকবে, প্যাটেলার সংযোগী তল থাকবে, দুপাশে একটি এপিকন্ডাইল বা সামান্য উঁচু জায়গা থাকবে। হ্যাঁ, ফিমারের প্রান্তে প্যাটেলা নামক একটি প্রায় ত্রিকোণাকার অস্থি অবস্থিত। প্যাটেলা একটি সিসাময়েড অস্থি, কারণ এর উৎপত্তি পেশি টেন্ডন থেকে। প্যাটেলা একটি সিসাময়েড অস্থি। আমাদের সিসাময়েড অস্থি, আমাদের প্যাটেলা হচ্ছে একটা সিসাময়েড অস্থি। আরেকটা সিসাময়েড অস্থি কি? আরেকটা সিসাময়েড হচ্ছে আমাদের যে আমরা কার্পাল বোনসগুলো দেখলাম, ট্যালাস ক্যালকিনিয়াস কিউবয়েড নেভিকুলার স্ক্যাফোয়েড লুনার ট্রাইকোটাল পিসিফর্ম, ট্র্যাপিজিয়াম ক্যাপটেড হ্যামেট, এই পিসিফর্ম যেটা সেটাই কিন্তু একটা সিসাময়েড বোনস। তাহলে কার্পাল বোনস একটা সিসাময়েড বোনস থাকে, সেটা হচ্ছে পিসিফর্ম। এবং পায়ে যে প্যাটেলাটা থাকে, পায়ের মালয় বলা হয়, অনেকে বলে পায়ের মালয়। তো এটা হচ্ছে প্যাটেলাও একটা সিসাময়েড বোনস। সিসাময়েড বোনস মানে কি? যেটা বাচ্চা অবস্থায় টেন্ডন ছিল, পরবর্তীতে আস্তে আস্তে ওটা বেশি শক্তি খরচের কারণে বা ওটা বেশি ব্যবহারের কারণে পরবর্তীতে ওটা অনেক ক্যালসিয়াম জমা হয়, সেটা হাড্ডি হয়ে গেছে, সেটাই হচ্ছে সিসাময়েড বোনস। মানে আগে ছিল টেন্ডন, পরবর্তীতে হাড্ডি হয়ে গেছে, সেটা হচ্ছে সিসাময়েড বোনস। তো প্যাটেলা হচ্ছে একটা সিসাময়েড বোনস, কারণ এর উৎপত্তি পেশি টেন্ডন থেকে। প্যাটেলার পশ্চাৎভাগে ঊর্ধ্বাংশ ফিমার সাথে এবং নিম্নাংশ টিবার সাথে সংযুক্ত থাকে। এরপর পায়ের নিম্ন পা হচ্ছে টিবিয়া ফিবুলা। নিম্ন পায়ের দুটি অংশ টিবিয়া আর ফিবুলা। টিবিয়াটা বেশ মোটা, আমাদের টিবিয়া যেটা সেটা একটু বেশি মোটা, আর ফিবুলা যেটা সেটা হচ্ছে একটা লাঠির মতো, যষ্ঠির মতো বা লাঠির মতো চিকন, এর ভিতরের দিকে থাকে, আর টিবিয়াটা বাইরের দিকে থাকে। আমরা স্কিনের মাধ্যমে এটা দেখতে পাই। টিবিয়াটা বেশ ইম্পর্টেন্ট কেন? কারণ হচ্ছে কারো যদি পায়ে পানি জমে, তাহলে আমরা যে টিবিয়া চেপে বুঝতে পারবো, কারণ শুধু টিবিয়ার নিচে কোনো মাসল নাই। টিবিয়া যদি চামড়ার নিচে কোনো পানি জমে, তাহলে আমরা টিবিয়াতে হাত দিলে বুঝতে পারবো না, ফুলে উঠবে। তো টিবিয়াটা বেশ মোটা থাকে এবং টিবিয়াটা বেশ শক্ত। এটি ঊর্ধ্ব প্রান্তে দুটি কন্ডাইল, একটি আন্তঃকন্ডাইলার স্ফীতি ফিমারের সাথে সংযুক্ত হওয়ার জন্য, দুটি সংযোগী তল এবং পেশি সংযোগের জন্য একটি টিউবারসিটি বহন করে। পেশি সংযোগের একটি টিউবারসিটি আছে। টিবিয়ার দেহ ত্রিধার বিশিষ্ট। দেহটা মোটামুটি ট্রায়াঙ্গেল শেপ। এর সম্মুখীনার একটা ঝুঁটি থাকে। হ্যাঁ, এটাকে বলা একটা ঝুঁটি নামে, সম্মুখীনার একটা ঝুঁটি নামে পরিচিত। টিবিয়ার নিম্ন প্রান্তে ম্যালিওলাস আছে। হ্যাঁ, তাহলে পায়ে আছে হচ্ছে স্টাইলয়েড প্রসেস, আর হাতে আছে স্টাইলয়েড প্রসেস, পায়ে আছে ম্যালিওলাস, মিডিয়াল ম্যালিওলাস এবং ল্যাটারাল ম্যালিওলাস। যেটা পাশে থাকে সেটা হচ্ছে ল্যাটারাল ম্যালিওলাস, আর যেটা পায়ের ভিতরের দিকে থাকে সেটা হচ্ছে মিডিয়াল ম্যালিওলাস, উদাহরণ থাকে। আচ্ছা, এতে টার্সাল যে অস্থিটা যুক্ত হওয়ার জন্য সংযোগী তল রয়েছে। আমাদের টিবিয়া ফিবুলার সাথে টিবিয়ার সাথে টার্সাল যে বোনসটা সেটা যুক্ত হওয়ার জন্য সংযোগী তল রয়েছে। টার্সাল বোনসগুলো কী? ট্যালাস ক্যালকিনাস কিউবয়েড নেভিকুলার, তিনটা ইউনিফর্ম। এগুলো যুক্ত হওয়ার জন্য টিবিয়াতে মানে সংযোগী তল রয়েছে, যে টিবিয়ার সাথে সংযুক্ত হয়। ফিবুলা দেখতে দীর্ঘ যষ্টির মতো, মানে লম্বা একটা লাঠির মতো। হ্যাঁ, এর মস্তকটা চোখা ধরনের এবং ঊর্ধ্ব প্রান্তে টিবিয়ার সংযোজনের একটি সংযোগী তল রয়েছে, নিম্ন প্রান্তে থাকবে ম্যালিওলাস। আমরা জানি পায়ে থাকে ম্যালিওলাস, হাতে থাকে স্টাইলয়েড প্রসেস। চরণ বা আমাদের মানে পায়ের গোড়ালি, পদতল এবং আঙ্গুল নিয়ে চরণ গঠিত। গোড়ালি পদতলের পৃষ্ঠভাগে 7টা অস্থি থাকে, এটাকে আমরা বলি টার্সাল বোনস। ওই যে ট্যালাস ক্যালকিনাস কিউবয়েড নেভিকুলার ইউনিফর্ম, ট্যালাস একটা, ক্যালকিনাস একটা, কিউবয়েড একটা, নেভিকুলার একটা, আর 3টা থাকবে ইউনিফর্ম। এটা মনে রাখতে হবে। মোট হচ্ছে মেটাটার্সাল, এরপর মোট বোনস হচ্ছে কয়টা? 7টি।
এবার টার্সালের পর মেটাটার্সাল। মেটাটার্সাল হচ্ছে 5টা অংশ, এটা নলাকার, লম্বা এবং পদতল গঠন করে। এরপরে আঙ্গুলের, পায়ের আঙ্গুল, এটা হচ্ছে ফ্যালাঞ্জেস। পায়ের আঙ্গুলে হাতের আঙ্গুলের মতোই, হাতের আঙ্গুলের মতো পায়ের আঙ্গুলেও হচ্ছে সবচেয়ে প্রথম যেটা ফ্যালাঞ্জেস সেটা সবচেয়ে খাটো থাকে, 2টা মাত্র থাকে বৃদ্ধাঙ্গুল, আর বাকিগুলো থাকে 3টা করে ফ্যালাঞ্জেস। পায়ের অস্থিগুলো পরস্পরের সাথে সন্ধির মাধ্যমে যুক্ত থাকে, এদের ভিতরে নিতম্ব অস্থি, হাঁটু সন্ধি, গোড়ালির সন্ধি সবচেয়ে বড়। আচ্ছা, তো পায়ের কাজ কি? পায়ের কাজ হচ্ছে প্রত্যক্ষভাবে ভার বহন করে এবং গমনের সাথে জড়িত, মানে আমরা হাঁটাচলা করি আর কি। তো লেকচারটা বড় হয়ে যাচ্ছে, আমরা এখানে এটা শেষ করব এই পার্টটা। এর পরের পার্টে আমরা অস্তিত্ব অনাস্তিত্ব থেকে শুরু করব ইনশাআল্লাহ। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।